লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ছি না। কি কি ভাবছিলে আমি গার্লফ্রেন্ডের কথা বলছিলাম? আরে না রে বাবা, আমি এবিটিএ টেস্ট পেপারের কথা বলছিলাম। কারণ গার্লফ্রেন্ডের থেকেও দামি হচ্ছে এই এবিটিএ টেস্ট পেপার। সরি সরি, মানে ভুল করে বেরিয়ে গেল। সরি, মানে বইয়ের থেকে গার্লফ্রেন্ড দামি। হ্যাঁ বাপরে, এখনই আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিলো, অন ক্লাসেই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। ভাগ্যিস বলে, তাও বাবা এডিট করতে হবে, একটু মনে করিয়ে দিও তো। মানে যাদের আছে তারা তো জানোই, তাই না? মানে কত বড় একটা কথা বলে ফেললাম, সরি সরি সরি। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে আমাদের এবিটিএ টেস্ট পেপারের পিছু ছাড়লে কিন্তু হবে না। আমি তো ছাড়িনি, কারণ এত বছর ধরে এবিটিএ টেস্ট পেপার আমরা সলভ করে আসছি। আর নিউ সিলেবাস, নিউ সেমিস্টার সিস্টেম, এবিটিএকে হাতছাড়া করলে কেমন হয়, তাই না? এবিটিএকে হাতছাড়া মানে মায়ের হাত ছেড়ে দেওয়া। তাই এবিটিএ হাতছাড়া করা যাবে না। আমি যেমন ছাড়িনি, ঠিক তেমন তোমরাও কিন্তু ছাড়োনি। তার প্রমাণ কিন্তু তোমাদের অজস্র মেসেজ, প্রচুর মেসেজ পেয়েছি। স্যার সিলেবাস তো শেষ করে দিলেন, স্যার এবিটিএ তা করাবেন না, স্যার এবিটিএ টেস্ট পেপারে প্রচুর প্রশ্ন আছে, স্যার মাথার উপর দিয়ে বাউন্স খাচ্ছে, মাথার উপর দিয়ে, তাই না? কান্নাকাটি, হা হা হা। আরে ভাই, টেনশন করছো কেন? আমি আছি তো। কোনো প্রশ্নই মাথার উপর দিয়ে বাউন্স খাবে না, কারণ এবিটিএ টেস্ট পেপার তখনই আমরা সলভ করব যখন আমাদের সম্পূর্ণ সিলেবাস খুব ভালো মতো কভার করা হবে। তার আগে কিন্তু এবিটিএ তুমি যদি সলভ করতে যাও, তাহলে কিন্তু সব ওই মাথার উপর দিয়েই বাউন্স খাবে। আর যারা ভাবছো যে স্যার এবিটিএ টেস্ট পেপার সলভ করলে কত পার্সেন্ট কমন পাবো, কতটা কমন আসতে পারে, এতদিন আমি বলে এসেছি মোটামুটি 60%-এর মতো কমন পেয়ে যাবে। কিন্তু এবছর আমি মুখে স্যালোটেপ দিয়ে দিয়েছি, কিচ্ছু বলবো না। কেন বলবো না? কারণ এবছর তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, আর নিউ সেমিস্টার, সেমিস্টার 3 এর প্রথম পরীক্ষার এই টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার। সুতরাং প্রত্যেকে খুব ভালো করে যে কটা সেট আছে প্রত্যেকটা সেট সলভ করবে এবং বুঝে বুঝে সলভ করবে। ওই জাস্ট দু একজনের খাতা দেখে, দু একটা চ্যানেল দেখে ফাটাফাট 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 উত্তর করে দিলাম আর কিছুই বুঝলাম না, কারণ তাহলে কিন্তু তুমি ভাই ফেসে গেছো। তুমি ভাই ফেসে গেছো, এমন একটা গর্তের মধ্যে ফেসেছো যেখান থেকে উঠে আসা মুশকিল। তাই সুতরাং খুব ভালো করে বলছি, প্রত্যেকের জন্য বলছি, যারা 40-এ 40 পেতে চাইছো তাদের জন্য বলছি, কারণ আমি যা বলি সেটাই কিন্তু হবে, গ্যারেন্টি। এতদিন প্রচুর স্টুডেন্টস ফুল মার্কস পেয়ে এসছে শর্টে, শুধু শর্ট নয় ব্রডেও পেয়েছে। তো এখন তো আমাদের ব্রড নেই, এই সেমিস্টারটা হচ্ছে টোটালি শর্ট। তাহলে শর্ট অর্থাৎ এমসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু তোমরাও ফুল মার্কস পাবে। আমি গ্যারেন্টি ওয়ারেন্টি যা বলছো তাই দিয়ে দিচ্ছি, একদম গ্যারেন্টি ওয়ারেন্টি সব দিচ্ছি, যদি একটু আমার কথাটা ভালো করে শুনে চলো। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে আমরা কি করব, প্রথমে আগে সিলেবাসটা যার যেভাবে কমপ্লিট হয়ে আছে, যার যে চ্যাপ্টারে প্রবলেম আছে আগে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নাও। বেশি সময় নেবে না এগুলোতে, 1 থেকে 2 দিন সময় নেবে। সময় নিয়ে ভালো করে পড়ে নাও। তারপরে আমাদের প্র্যাকটিস সেট এবিটিএ টেস্ট পেপার তোমাদের জন্য যেটা অলরেডি লঞ্চ করে গেছে সেইটাতে তোমরা হাত দাও। তাহলে কেন বললাম তারপর দেখবে, কারণ আমাদের এখন সিস্টেম কিন্তু আলাদা। 50% সহজ প্রশ্ন, মানে কি রিনা মিনা টিনা জগাই মাদাই নিমাই সবাই পারবে, লেলা ভোলা কালা সবাই পারবে। ওই জন্য 50% প্রশ্ন সহজ, বোর্ড বলেই দিয়েছে। মানে বোর্ড বলেই দিয়েছে কাউকে ফেল করাবো না ভাই, কাউকে ফেল করাবো না। ওই জন্য বলছে 50% সহজ প্রশ্ন, তুমি বইটা একটু খুলেছো পাস করে গেছো, গ্যারেন্টি। কি সুন্দর আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সিস্টেম, মানে বুঝতে পারছো, কেউ ফেল করবে না, গ্যারেন্টি দিচ্ছে বোর্ড। তার মানে একটু বই খুলেছো মানেই তুমি পাস করে যাচ্ছ, কারণ 50% প্রশ্ন সহজ, 30% প্রশ্ন থাকবে কঠিন। মানে যারা একটু পড়াশোনা করে, একটু যারা মেধাবী, তাদের জন্য কিন্তু স্পেশালি 30% আরও এক্সট্রা প্রশ্ন দিচ্ছে, এবং 20% প্রশ্ন থাকবে বোধমূলক। এইখানটাতেই কিন্তু অনেকে গিয়ে আটকে যায়, কারণ তুমি সহজ প্রশ্ন একটু পড়াশোনা করে থাকলেই পেরে যাবে। কঠিন প্রশ্ন বইপত্র দেখে উত্তর খুঁজে পাচ্ছ না, টেক্সট বইটা খোলো, টেক্সট বইটা খুললেই তুমি কিন্তু কঠিন প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু বোধমূলক প্রশ্ন, স্যার বোধমূলক প্রশ্নটা তো কোনো বইয়ে নাই স্যার, স্যার বোধমূলক প্রশ্নটা কোথা থেকে দিয়েছে স্যার, তাই না? কোথা থেকে দিয়েছে মানে বই থেকে দিয়েছে, ভালো করে পড়তে হবে। একটা রাইটারের বই পড়লে হবে? একাধিক রাইটারের বই আছে, সবগুলো বই পড়তে হবে, তো আমাদের পক্ষে তো সম্ভব না। তো সেটাই কিন্তু আজকের জন্য এই তোমাদের স্পেশাল ক্লাস, কারণ আজকের ক্লাসে এবিটিএ টেস্ট পেপারে যেভাবে আমরা সেটগুলো সলভ করব, আমি কিভাবে সলভ করব সেটাও কিন্তু আমরা শেখাবো। আর শুধু মনে রাখবে, আজকে যেটা সলভ করবো আমি যদি ধরেই নিই, আজকে আমরা প্রথমেই AC 14 অর্থাৎ পেজ নাম্বার AC 14
এডুকেশনের এই 14 নম্বর পেজ যখন আমরা সলভ করব, হয়তো তোমাদের অনেকের মনে হতেই পারে এটা স্যার আবার কী ব্যাপার, 40টা প্রশ্ন, ওই 2-3টা প্রশ্ন বাদ দিয়ে সবই তো ইজি, সবই পেরে যাবো। আরে না, তুমি ভুল ভাবছো। এখানে 40টা প্রশ্ন আমরা হাত দিচ্ছি না, আমরা হাত দিচ্ছি 160, 160টা প্রশ্নে। মানে বুঝতে পারছো, মানে একটা প্রশ্নের জন্য যে 4টে করে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা প্রশ্ন তার উত্তর তো একটা অপশন, কিন্তু বাকি তো আরও 3টা অপশন ছিল। তো সেই 3টা অপশন আর কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা সেই 3টা অপশন দিয়ে আর কি কি প্রশ্ন হতে পারে, বা আমাদের যে বোধমূলক প্রশ্নগুলো আছে সেই বোধমূলক প্রশ্নগুলো আমি যে উত্তরটা দেব সেটা কতটা নির্ভুল উত্তর সেটা তোমাকে জানতে হবে। তো আমি একটা উত্তর বলে দিলাম, হ্যাঁ এটা উত্তর, কেন তুমি বিশ্বাস করবে ভাই ওটা উত্তর? কেন বিশ্বাস করবে না? স্যার আপনি তো সব নির্ভুল উত্তর দেন, আমি জানি স্যার আপনার কাছে ক্লাস করে সবাই ফুল মার্কস পাই কম বেশি, আপনি যা বলছেন তার মানে ঠিকই বলবেন। না, একদম না, একদম এই কথা বিশ্বাস করবে না, আমার কথা তুমি বিশ্বাস করবে না, একদম না, ভুলেও না। তার মানে বোধমূলক প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব, কিভাবে বোধমূলক প্রশ্ন সলভ করতে হয়, বোধমূলক প্রশ্নের উত্তর তো একটা হবে, কিন্তু বাকি 3টা অপশন কেন হবে না সেটাও আমরা জানবো। আর এইভাবে আমি মনে করি এইভাবে ইউটিউবে প্রথমবার সেমিস্টার 3 এর এডুকেশনের প্রথম সেট একমাত্র আমি তোমাদেরকে সলভ করাবো, শুধু মিলিয়ে নিও। কারণ এইভাবে কিন্তু উত্তর তো সবাই করে দিতে পারে, উত্তর তুমি আমি যে কেউ পারবে, আমার ক্লাস না করলেও তুমি একটু গুগল টুগল এটা ওটা করে উত্তর এমনি পেয়ে যাবে। কিন্তু বুঝবে কে, বোঝানোটাই তো মেন। কারণ এই প্রশ্নটাই যে তোমার সেমিস্টার 3 এ এইচএস সেমিস্টার 3 এ থাকবে কে বলেছে? কোন গ্যারেন্টি আছে এবিটি এর এই প্রশ্নটাই তোমাকে তুলে নিয়ে একদম কোয়েশ্চেন পেপারে দিয়ে দেবে? কোনো গ্যারেন্টি নাই। তোমার কোয়েশ্চেন হয়তো এবিটি এতে একরকম পাচ্ছ, আর পরীক্ষা হলে গিয়ে হয়তো সিমিলার কোয়েশ্চেন একটু ঘুরিয়ে পেলে। তো ঘুরিয়ে প্রশ্ন আসলে কিভাবে আসতে পারে সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা হবে। তো সুতরাং সময় নষ্ট করবো না, জাস্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট দিয়ে আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, এবং কিভাবে সলভ করব গোটা ক্লাসটা কমপ্লিট করলেই ভালো মতো বুঝতে পারবে। তবে হ্যাঁ, যারা ক্লাসে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, আর লাইক করে ক্লাসের শেষে কমেন্টস করে জানাবে যে তোমরা আজকের ক্লাস করে কতটা উপকৃত হলে, কতটা লাভবান হলে। এইভাবে কি এর আগে তোমরা কোথাও ক্লাস করেছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। ওকে, আর অবশ্যই 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 যারা গ্রুপে যুক্ত হতে চাইছো, বা যারা শুধুমাত্র এবিটিএ টেস্ট পেপারে সলভ পেতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে 7063619127। নাম্বারটা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, নাম্বারটা বোর্ডেও লেখা রয়েছে। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করো, তোমার নাম জাস্ট লিখে দেবে এবিটিএ টেস্ট পেপার এডুকেশন। তুমি যেমন এডুকেশনের সাবজেক্টের টেস্ট পেপারের সলভ পেপার নিতে চাইছো, তো তুমি জাস্ট লিখে দেবে এবিটিএ টেস্ট পেপার এডুকেশন। জাস্ট এই কথাটা লিখে দিলেই, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে একটা রুলস বলবে, সেই রুলস মানলেই সামান্য মূল্যের বিনিময়ে তুমি কিন্তু টোটাল এবিটিএ টেস্ট পেপারের সলভটা পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। দেরি কেউ করব না, ফাটাফাট করব, এবং অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অবশ্যই কিন্তু যারা টেস্ট পেপার কিনেছো তাদের টেস্ট পেপার ওপেন করবে, আর যাদের কাছে টেস্ট পেপার নেই উত্তরগুলো খাতায় লিখে নেবে, পরে কারোর বন্ধু বান্ধবীর কারো খাতা থেকে বা কারোর বই থেকে টেস্ট পেপারের যে এডুকেশনের সেটগুলো রয়েছে সেটা জেরক্স করে নেবে। আমার মতে প্রয়োজন পড়লে একটা টেস্ট পেপার কিনে নাও, দাম বেশি না, হয়তো সম্ভবত 160 বা 65 এরকম দাম রেখেছে, তো সেইটা তোমরা নিয়ে নিও, ঠিক আছে? একদিন খেলে না বিরিয়ানি, কি আছে? আরে বিরিয়ানি খেলে তো এমনি 150 টাকা লেগে যায়, তাই না? রেস্টুরেন্টে বসে খেলে এমনি 150 টাকা, তো দরকার নাই, খেলে না একদিন। এই একদিন না খেয়ে একটা টেস্ট পেপার কিনলে তোমার সব কটা সাবজেক্টে হেল্প হবে। মাথায় ঢুকেছে? তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, পেজ নাম্বার কত? AC 14, AC 14, দেখো লিখেই দিয়েছি। তাহলে আমরা প্রথম প্রশ্ন কি দেখতে পাচ্ছি? বলছে কোন কমিশন ছাত্র মঙ্গলের সুপারিশ করে? কোন কমিশন? ভালো করে বলে দাও, দেখি উত্তর কারা দিতে পারো। জলদি কমেন্টস বক্সে লাইভ চ্যাটে কমেন্টস করো, কোন কমিশন ছাত্র মঙ্গলের সুপারিশ করে? ছাত্র মঙ্গলের সুপারিশ কিন্তু আমরা একটা কমিশনেই পেয়েছিলাম, এবং সেখানে আমি বলেওছিলাম যখন আমি ক্লাস করিয়েছিলাম একদম প্রথমের দিকে, তাই তো? কমিশনের চ্যাপ্টার স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। তাহলে উত্তর কি হবে? উত্তর অপশন
বি, ভেরি গুড, এই তো উত্তর দিয়ে দিছো। অপশন বি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। অনেকেই কিন্তু এটা কোঠারি কমিশন উত্তর দিচ্ছ বা উত্তর দিয়ে আসতে পারো পরীক্ষায়, তাহলে কোঠারি কমিশন কিন্তু উত্তর হবে না, উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ঠিক আছে, তাহলে একের আনসার আমরা কি পেয়ে গেলাম? একের আনসার পেলাম বি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মনে থাকবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মনে থাকলো? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ওকে, প্রত্যেকে কিন্তু খাতায় লিখে নেবে বা নোট ডাউন করে নেবে। এবার চলে আসছি 2 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেহেতু আমরা উত্তরটা পেয়ে গেলাম, তাহলে তোমাদেরকে প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়েও দিতে পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপর কি নামে পরিচিত। সবাই উত্তর জানি রাধাকৃষ্ণন কমিশন। বা দিতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? 1948 সালে। দিতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সময়সীমা কত? 1948 থেকে 1949। দিতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতির নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সম্পাদকের নাম, এরকম প্রশ্ন দিতে পারে। কজন সদস্য ছিল? তাহলে খুব ভালো করে কিন্তু জায়গাগুলো দেখবে, কারণ এগুলো থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে। কারণ এই যে পার্টটা আমরা পড়লাম, এইমাত্র বললাম তোমাদেরকে, এই কমিশনের পার্টটা কিন্তু আমাদের পুরনো সিলেবাসেও ছিল। সুতরাং আমাদের এই জায়গাগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন এসছে, তোমরাও ভালো করে দেখবে। ঠিক আছে, নেক্সট আসছি, দেখো আমাদের 2 নম্বর, ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিলেন কে? এইটা কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন। অনেক সময় বোর্ড উত্তর একটা নাই, আমরা করে আসি আর একটা, বা বোর্ড যেটা উত্তর দিচ্ছে আমরা সেটাই করে আসলাম, উত্তর হয়তো বোর্ড এবার অন্য একটা নিয়ে নিল। তো এখানে কনফিউশনকে দূর করার একটা সব থেকে সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে, এভরিওয়ান, প্রত্যেকে ভালো করে, যা আর ভুল হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আজকের ক্লাসটা করার পর শুধুমাত্র সেমিস্টার 3 এইচএসের কথা বলছি না, তুমি ভবিষ্যতে যে এসএলএসটি, এসএসসি, এমএসসি বা নেট, সেট, টেট যাই পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু তুমি এখান থেকে, এই যে আজকের এই ক্লাস থেকে কিন্তু সাকসেস পাবে। কারণ সামনেই আমাদের এসএসসি, এসএলএসটি পরীক্ষা রয়েছে, প্রত্যেকেই জানো। তোমাদেরই দাদা দিদিরা বা তোমার বাড়ির কোনো সদস্য হয়তো পরীক্ষা দিচ্ছেন, তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু তাদের পরীক্ষায় আসছে। সুতরাং তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, এখন থেকে রেডি হও, যে তোমরা যাতে সেই পরীক্ষাতে বসে এটার জন্য আলাদা করে তোমাকে পড়তে না হয়, তাই তো? তাহলে কোয়েশ্চেনটা ছিল আমাদের যে ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিলেন কোন কমিশন? তাহলে যেহেতু এখানে সুপারিশের কথা বলছে, অর্থাৎ ত্রিভাষা সূত্রের প্রথম উল্লেখ করেছিলেন কোন কমিশন, যদি বলে প্রথম উল্লেখ করেন কোন কমিশন, উত্তর হয়ে যাবে অপশন সি, রাধাকৃষ্ণন কমিশন। ঠিক আছে, অপশন সি, রাধাকৃষ্ণন কমিশন। এই জায়গাটা ভুল করবে না, রাধাকৃষ্ণন অপশন অনুযায়ী, কারণ রাধাকৃষ্ণনই অপর নাম কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশন, তাই তো? রাধাকৃষ্ণন কমিশন, মনে থাকবে, রাধাকৃষ্ণন কমিশন। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের, ভালো করে লক্ষ্য করো, আমি বলেছি ত্রিভাষা সূত্রের সুপারিশ, যেটা কোয়েশ্চেনে আছে, ত্রিভাষা সূত্রের সুপারিশ তো অনেকেই করেছে, তাই তো? ত্রিভাষা সূত্রের সুপারিশ মুদলিয়ার কমিশন করেছে, ত্রিভাষা সূত্রের সুপারিশ কোঠারি কমিশন করেছে, ত্রিভাষা সূত্রের সুপারিশ রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনও করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যদি পরীক্ষাতে আসে ত্রিভাষা সূত্রের প্রথম উল্লেখ করেন কোন কমিশন, প্রথম উল্লেখ করেন বা প্রথম সুপারিশ করেন কোন কমিশন, উত্তর হয়ে যাবে কিন্তু রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কারণ রাধাকৃষ্ণনের অপর নামই হচ্ছে বিশ্ববিদ্যালয়। মনে থাকবে কি বললাম? কিন্তু যেটার জন্য এতগুলো কথা বলা, যদি তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে ত্রিভাষা সূত্রের প্রথম শিক্ষাক্ষেত্রে ব্যবহার করেছিলেন কোন কমিশন, ভালো করে শুনবে, ত্রিভাষা সূত্রের কথা প্রথম প্রয়োগ করেছিলেন বা ব্যবহার করেছিলেন কোন কমিশন, উত্তর কিন্তু হয়ে যাবে কোঠারি কমিশন। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে শুনে নাও। যদি বলে প্রথম উল্লেখ করেন বা প্রথম সুপারিশ করেন, উত্তর রাধাকৃষ্ণন। কিন্তু যদি বলে প্রথম প্রয়োগ করেন বা প্রথম ব্যবহার করেন, উত্তর হবে কোঠারি কমিশন। এটা কিন্তু কেউ ভুল করবে না। মাথায় ঢুকলো কি বললাম? ভুলেও কেউ ভুল করবে না। যদি ভুল করে আসো, তাহলে আজকের ক্লাসটা কিন্তু তোমাকে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে কষ্ট দেবে, ততদিন কষ্ট দেবে। কেন বললাম? কারণ আজকের ক্লাসে গলা ফাটিয়ে চিৎকার করে আমি বলে দিচ্ছি, প্রথম ব্যবহার, প্রথম প্রয়োগের কথা বললেই কোঠারি কমিশন, কিন্তু প্রথম উল্লেখ বা প্রথম সুপারিশের কথা বললেই রাধাকৃষ্ণন কমিশন। মনে থাকবে কথাটা? ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট চলে আসছে আমরা 3 নম্বর কোয়েশ্চেন। বলছে ইউজিসির প্রতিষ্ঠাতা কে? এগুলো তো আমরা ক্লাস 11এই পড়ে এসেছিলাম, সেমিস্টার 1-এ, ওই যে শিক্ষার পথ নির্দেশক সংস্থাসমূহ, সেখানে আমরা সবাই পড়েছি। তাহলে বলো ইউজিসির প্রতিষ্ঠাতা কে? 3 নম্বর, ইউজিসির প্রতিষ্ঠাতা কে? অপশন বি, ভেরি গুড, আবুল কালাম আজাদ, তাই তো?
তাহলে 3-এর উত্তর হয়ে গেল বি। কি বললাম? আবুল কালাম আজাদ, তাই তো? আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ। এবার চলে আসছি 4 নম্বর কোয়েশ্চেন। দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা আমরা লক্ষ্য করব। 4 নম্বর বলছে আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা। এটা অনেকেই ভুল করতে পারো। মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, লক্ষ্যহীন বলছে। লক্ষ্যহীন মানে কি? মাধ্যমিক শিক্ষার কোনো লক্ষ্য নেই, মাধ্যমিক শিক্ষার কোনো গুরুত্ব নেই। এটা অনেকেই হয়তো না জেনে না বুঝে আগেই হয়তো মুদালিয়ার করে চলে আসবে, কিন্তু আমি বলবো এটা মুদালিয়ার হবে না। ভালো করে শোন নাও। হ্যাঁ হ্যাঁ স্যার, কী বলছেন স্যার? স্যার সত্যি? তোমার মনে হতে পারে না এরকম? কি তাই তো? একটু অবাক লাগলো স্যার। মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। কারণ তুমি মাধ্যমিক শিক্ষা দেখেই ভাবছো এটা মুদালিয়ার কমিশন, তাহলে ভাই কেটে জিরো পড়ে গেল, কেটে জিরো পড়ে গেল। কারণ মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু আমার এখানে প্রশ্নটা কি গুরুত্ব দেওয়ার কথা বলেছে? আমার এখানে বলেছে মাধ্যমিক শিক্ষা হচ্ছে লক্ষ্যহীনতার শিক্ষা, মানে মাধ্যমিক শিক্ষার কোনো লক্ষ্য নেই। তাহলে কোন কমিশন বলেছেন মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দেননি? কোন কমিশন? উত্তর হয়ে যাবে একদম প্রথম অপশন এ, রাধাকৃষ্ণন কমিশন। 4-এর এ, রাধাকৃষ্ণন কমিশন। ভালো করে মনে রাখবে, 4-এর এ, রাধাকৃষ্ণন কমিশন। তাই তো? যারা মুদালিয়ার করেছো কেটে ঠিক করে নাও এখনই, কেন এটা মুদালিয়ার হবে না। রাধাকৃষ্ণন কমিশন, ক্লিয়ার? কারণ এটার জন্য তোমাকে ভালো করে টেক্সট বই পড়তে হবে। যারা টেক্সট বই পড়বে না তাদের পক্ষে কিন্তু এই যে 4 নম্বর কোয়েশ্চেন যেটা বললাম এইটার উত্তর দেওয়া কিন্তু অসম্ভব। 4 নম্বর কোয়েশ্চেনটা সবাই গোল করে রাখবে। 4 নম্বর কোয়েশ্চেনটা সবাই গোল করে রাখবে। কেন গোল করে রাখতে বললাম? কারণ এটা তোমার কাছে আননোন হতে পারে, কারণ তুমি ভালো করে টেক্সট বই যদি না পড়ে থাকো তাহলে তোমার কাছে আননোন, আর আননোন প্রশ্ন মানেই ব্যাস চলে গেল, তাই তো? তো এটা হতে দেবো না, আমরা হতে দেবো না। ওই জন্য ওগুলোকে মার্ক করে রাখো, কোনো কিছু দিয়ে গোল করে রাখো বা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখো, যাতে ওই কোয়েশ্চেনটা তোমার বারবার চোখে পড়ে, রিভিশন দেওয়ার সময় যেন চোখে পড়ে। এবং এই কোয়েশ্চেনটা যদি কোনো কারণে এইচএস পরীক্ষায় 3rd সেমিস্টারের ফাইনালে চলে আসে, উত্তরটা যেন তুমি করে আসতে পারো। আমাদের এগুলো কীভাবে সলভ করা শেখাচ্ছি আমি, ক্লিয়ার? তাহলে উক্তি তো হয়ে গেল আমাদের। নেক্সট চলে আসছি নাম্বার 5। দেখো আমরা যারা ভাবি উক্তি আসে না পরীক্ষায়, দেখো অনেক টিচাররা বলতে দেখেছি আমি যে উক্তি আসে না। দেখো প্রমাণ পেয়ে গেলে তো উক্তি আসে কি আসে না। তুমি ভাবছো যে কমিশনের আবার উক্তি কী হবে, ওই উক্তি পড়তে হবে না, উক্তি আসে না। ভুল কথা। আমরা একটা প্রমাণ কিন্তু অলরেডি পেয়ে গেলাম এখান থেকে, রাধাকৃষ্ণন কমিশনের ভেতর থেকেই কিন্তু একটা উক্তি আমাদের দিয়েছে। তাই তো? চলে আসছি নাম্বার 5 নম্বর কোয়েশ্চেন। কি বলবো? বলছে ড্যাশের আমলে জাতীয় শিক্ষানীতি 1986 বলেছে, 1986, পয়েন্ট টু বি নোটেড, আন্ডারলাইন করো। এনইপি 1986, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। তাহলে কার আমলে জাতীয় শিক্ষানীতি 1986 গঠিত হয়? কার আমলে? এখানে 4টে অপশন আছে, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী নাকি মনমোহন সিং। আমরা প্রত্যেকে জানি মনমোহন সিং তো অর্থমন্ত্রী ছিলেন, তাই তো? মনমোহন সিং বাদ, তাহলে উত্তর হয়ে গেল অটল বিহারী বাজপেয়ী বাদ। গুলাবে হচ্ছে রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর মধ্যে, তাহলে উত্তর কী হবে? আনসার কী হবে বলো, তোমরাই বলো। এখানে আনসার হবে কিন্তু অপশন এ, রাজীব গান্ধী। আচ্ছা ইন্দিরা গান্ধী হবে না, তাহলে ইন্দিরা গান্ধীরটা আমি পরে বলছি। তাহলে উত্তর হবে রাজীব গান্ধী, তাই তো? উত্তর হবে রাজীব গান্ধী। এটা কিন্তু ভালো করে মনে রাখবে সবাই। আর আমি এটা কি বললাম, রাজীব গান্ধীরটা হচ্ছে এনইপি 1986, তাই তো? এনইপি 1986। কিন্তু যদি তোমাকে প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে কার আমলে জাতীয় শিক্ষানীতি 1968, 86 না 68 বললো, 68 গঠিত হয়, তখন উত্তর কী হবে? কার আমলে? 68টা কার আমলে? তখন উত্তর হয়ে যাবে কিন্তু ইন্দিরা গান্ধী। মনে থাকবে এটা। হলে অপশানের নিচে লিখে রাখো, যেখানে 1968 তুমি অপশান দেখতে পাচ্ছ, ওই 1986 লেখা আছে, তাহলে ইন্দিরা গান্ধী লেখা আছে। ইন্দিরা গান্ধীর নিচে আন্ডারলাইন করে লিখে রাখো এনইপি 68, 68, 68। ওই এনইপি 68 যদি বলে তাহলে উত্তর হবে ইন্দিরা গান্ধী। আর যদি এনইপি 86 বলে, এই যে 86, তাহলে উত্তর হবে রাজীব গান্ধী। মনে থাকবে। তাহলে ইন্দিরা গান্ধী 1968, রাজীব গান্ধী 1986। ভুল করবো আর ভুল করবো? তাহলে প্রশ্নগুলো কিভাবে করবো আমরা বুঝতে পারছি।
বুঝতে পারছি তো? তুমি শুধু 68 দেওয়া আছে, সরি 86 দেওয়া আছে, তুমি 86-র উত্তর করে নিলে, কিন্তু ভাই পাশে তো একটা 68 ছিল, জাতীয় শিক্ষানীতি 1968, মানে ছিল না এখানে, আমি জাস্ট কথার কথা বলছি। ধরো এখানে নাম দিয়ে অপশন দিয়েছিল, তোমাকে নাম না দিয়ে তো সাল দিয়ে অপশন দিতে পারতো, তাই না? কোয়েশ্চেনটা যদি ঘুরিয়ে দিত যে এখানে বলেছিল কার আমলে জাতীয় শিক্ষানীতি 86 গঠিত হয়, আমরা উত্তর করলাম রাজীব গান্ধী। যদি প্রশ্নটা এরকম দিত কার আমলে জাতীয় শিক্ষানীতি 1968 গঠিত হয়, তো তোমাকে তো জানতে হবে রে বাবা, তাই না? বাকি অপশনগুলো কি আদৌ তাদের কোনো রোল ছিল জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে, এটা জানতে হবে। তাহলে তার জন্যই তোমাকে কিন্তু আমি বলে দিলাম এখানকার উত্তর হচ্ছে রাজীব গান্ধী, কিন্তু 1968 যদি বলে উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী, মনে থাকবে। নেক্সট চলে আসছি আমরা নাম্বার 6, এনইপি 2020 অলরেডি আমরা পড়লাম। জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের সিলেবাস অলরেডি এটা প্রবেশ করে গেছে। 1986 সাথে জাতীয় শিক্ষানীতি 2020 দুটো শিক্ষানীতি পড়তে হচ্ছে আমাদের। তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 মেনে স্নাতক স্তর বলতে কোনটা? স্নাতক স্তর মানে গ্র্যাজুয়েশনটাকে বলছে, বিএ। তাহলে স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে? কোন ডিগ্রি? স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে? 4 বছরের, 3 বছরের, নাকি 5 বছরের, নাকি 2 বছরের? সবাই জানি আমরা, এটা কিন্তু ভুল হওয়ার কিছু নেই। অপশন এ, 6-এর এ, 4 বছরের, তাই তো? এখন কিন্তু 4 বছরের ডিগ্রি কোর্স চালু হয়েছে কলেজগুলোতে, তাই তো? আমরা যে সময় কলেজগুলোতে ডিগ্রি পড়েছি সেই সময় কিন্তু আমাদের 3 বছরের ছিল। এখন বর্তমানে গত 2 বছর থেকে কিন্তু এখন বর্তমানে 4 বছরের ডিগ্রি কোর্স চলছে কলেজগুলোতে, 4 বছরের, মনে থাকবে। মানে রিসার্চটাকেও এখন কিন্তু এই 3 বছরের ডিগ্রি কোর্সের সাথে অ্যাড করে দিয়েছে 1 বছর প্লাস। তাহলে টোটাল হয়ে গেছে এখন বর্তমানে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, 4 বছরের, মনে থাকবে। অনার্স পাস এগুলো কিন্তু উঠে গেছে। আগে যেমন অনার্স ছিল, পাস কোর্স ছিল, এই ব্যাপারগুলো এখন নেই। এখন সবাইকেই সব কিছু পড়তে হবে, তারপর একটা 75% ভালো মার্কস পেলে, তুমি অনার্স ডিগ্রি পেলে, 75%-এর নিচে পেলে সেটা তোমার জেনারেল ডিগ্রি হয়ে গেল, পাস কোর্সের ডিগ্রি হয়ে গেল। তো এরকম কিছু নিয়মকানুন আছে, তো ওগুলো প্রসঙ্গ যাচ্ছি না, শুধু মনে রাখবে কত বছরের ডিগ্রি প্রবর্তিত হয়েছে, 4 বছরের। ঠিক আছে, চলে আসছে নাম্বার 7। ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? নাম্বার 7, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে বলতে হবে। দেখো এখানে আছে 1980, 81, 82, 84, তাই তো? 1980, 81, 82, 84। তাহলে ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1982 সালে। কারণ এখানে 85 থাকলে অনেকে হয়তো 85 করে চলে আসতো, ইগনু 85 মানে কি ইগনু, কিন্তু না, 85-রও আগে আছে 1982। তাহলে 1982, তাহলে অপশন কোথায় আছে? 1982 অপশন সি, অপশন সিতে আমরা পেয়ে গেলাম 1982। তাহলে ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1982 সালে, মনে থাকবে 1982 সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয়, তাই তো? এবার চলে আসছি আমরা নাম্বার 8 নম্বর। দেখো সংবিধান থেকে দিয়েছে, বলছে সংবিধানের কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে এসসি ও এসটিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? কততম সংবিধান সংশোধনীতে কততম বলেছে? তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ এটা বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। উত্তর হবে অপশন কি? অপশন ডি, ভেরি গুড, 62তম সংবিধান সংশোধনীতে। তাহলে 8-এর কি? 8-এর হয়ে গেল ডি। কত বললাম? 62তম, মনে থাকবে 62তম, ক্লিয়ার? 62তম সংবিধান সংশোধনীতে তপশিলি জাতি ও উপজাতিদের তাদের যে সংরক্ষণের ব্যবস্থা সেটার মানটাকে আরও বৃদ্ধি করা হয়েছে বা বাড়ানো হয়েছে। এইবার চলে আসছি 9 নম্বর। তাহলে 9 নম্বরে এখানে যা দেওয়া আছে অলরেডি 11-এও করেছো তোমরা। 11-এর প্রচুর স্কুলে এই ডায়াগ্রাম মানে এই স্তম্ভ মিলানোটাই প্রশ্ন দিয়েছিল। 9 নম্বরটা ভালো করে লক্ষ্য করো। বাম স্তম্ভে আছে এনসিইআরটি, ইসিসি, সিএবিই, ডায়েট, আর ডান স্তম্ভে আছে জাতীয় প্রতিষ্ঠান, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা, শৈশবকালীন যত্ন শিক্ষার কর্মসূচি, আর প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষণ কর্মসূচি। তাহলে আমরা যদি মিলাই তাহলে কীভাবে মিলাবো? বইটা তোমাদের প্রত্যেকের কাছে আছে। এনসিইআরটির সাথে কি মিলবে? এনসিইআরটি হচ্ছে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, তাই তো, বা জাতীয় স্তরে পাঠ্যক্রম রচনা করে। ইসিসির সাথে কি মিলবে? ইসিসি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, তাহলে শৈশবকালীন শিশুর যত্ন এবং
তার শিক্ষার কর্মসূচি, এটাই হচ্ছে ডান দিকে মিলবে। সিএবিই সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, সিএবিই। তাহলে সিএবিই সেন্ট্রাল বোর্ড, সেন্ট্রাল বোর্ড মানে আমরা বুঝতে পারছি জাতীয় প্রতিষ্ঠান, তাই তো? জাতীয় মানে কি? সেন্ট্রাল কথা চলে এলো। আর একটা আছে ডায়েট, ডিআইইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই যে ডায়েট, তো ডায়েটের সাথে মিলে যাচ্ছে হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষক কর্মসূচি। তাহলে আমরা যদি এবার নিচে অপশন দেওয়া আছে, তাহলে অপশন অনুযায়ী যদি আমি এখানে যা দেখতে পাচ্ছি, 1 এর 2 মানে এর 2, বি এর 3, সি এর 1, ডি এর 4, ডি এর সাথে পাশাপাশি মিলবে। তাহলে এরকম কোথায় আছে অপশন? অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন এতেই আছে, 9 এর এ 2, বি 3, সি 1, ডি 4, তাই তো? তাহলে 9 এর এ আমরা পেয়ে গেলাম, 9 নম্বরেরটা এ। তাহলে কি কি বললাম? 9 নম্বরে এ 2, বি 3, সি 1, ডি 4, এটাই তো পেলাম, 2, 3, 1, 4। ক্লিয়ার? 10 নম্বরে দেখো একটা ব্যাখ্যা বিবৃতিমূলক প্রশ্ন দিয়েছে, ব্যাখ্যা কারণের প্রশ্ন দিয়েছে। 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? বিবৃতি এ, জাতীয় শিক্ষানীতি 2020-তে শারীরিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। বলো, আগে বিবৃতি করার সময় সবসময় মাথায় রাখবে, আগে যেটা বিবৃতি দিবে মানে বিবৃতি এ অ্যাজারশন যেটা দিবে, সেটা আগে তুমি ঠিক আছে না ভুল আছে সেটা আগে বিচার করার চেষ্টা করবে। এবার এটা কখন বিচার করতে পারবে? যদি তোমার টেক্সট পড়া থাকে, কারণ এগুলো কিন্তু তুমি একটাও কমন পাবে না। বারবার করে বলছি, যদি পেয়ে যাও সেটা তোমার লাখ, সেটা তোমার লাখ। কিন্তু ব্যাখ্যা বিবৃতি তোমার, তারপর স্তম্ভ, তারপর ডায়াগ্রাম, ঘটনাক্রম অনুযায়ী সাজাও, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু, বা ক্ষেত্রভিত্তিক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি একটাও কমন পাবে না। এগুলো তোমাকে বোঝার উপর ডিপেন্ড করছে, যে তুমি ভালো করে যদি বুঝে থাকো এগুলোর উত্তর কিন্তু তুমি অনায়াসে করতে পারবে। তাহলে জাতীয় শিক্ষানীতি 2020-তে শারীরিক শিক্ষা, নৈতিক শিক্ষা, আরেকটা কি বললাম? শারীরিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এটা কি বলো, ঠিক আছে না ভুল আছে? আগে এইটুকুটা বলো, একটু প্রত্যেকে রিপ্লাই দেয় তো, দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি। বিবৃতি এতে যে কথাটা বলা হলো এটা কি ঠিক আছে না এটা ভুল আছে? তোমরাই বলবে বিবৃতি এ ঠিক আছে না ভুল আছে। তাড়াতাড়ি ঝটপট উত্তর দাও, ঝটপট। অবভিয়াসলি ঠিকই তো আছে, তাই না? অবশ্যই ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে জাতীয় শিক্ষানীতি 2020 এনইপি 2020 এখানে নৈতিক শিক্ষাকেও মানে মূল্যবোধের শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে, নৈতিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, শারীরিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং অবশ্যই কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা। কিন্তু তার কারণ কি দিচ্ছে? কারণ এই যে উপরে যে বিবৃতিটা বলা হলো তার কারণ কি দিচ্ছে? আর দিয়ে বলা হয়েছে, দেখো আর দিয়ে কি বলা হয়েছে? আর দিয়ে এখানে বলা হয়েছে বিবৃতি কারণে বলেছে এই নীতির শিক্ষা হলো শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বিকাশ, সৃজনশীলতা এবং শারীরিক সক্ষমতার উত্তর করা। তাহলে দেখো শারীরিক সক্ষমতা মানে কি? শারীরিক শিক্ষার কথা বলছে। তারপর ধরো সৃজনশীলতা বা নৈতিকতার কথা বলছে। তাহলে এই কথাগুলোই তো উপরে বলা হয়েছে, উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। সেটার জন্য তার কারণ হিসাবে আমরা বললাম যে নৈতিকতা শিক্ষা বা সৃজনশীলতা বা শারীরিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে উত্তর কি? এটা ঠিকই আছে। তাহলে আমরা এবার অপশানগুলো চেক করি। অপশান এতেই আছে বিবৃতি এ ঠিক ও তার কারণ আর যথাযথ। তাহলে আমরা দুটাই ঠিক পেয়ে গেছি, মানে অবশ্যই উত্তর কিন্তু অপশন একেই আমরা নেব, তাই তো? বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ, কেন দুটোই ঠিক। ওই জন্য বললাম আগে অপশন দেখবো না, আগে আমরা কেউ অপশন চেক করব না, আগে আমরা বিবৃতিটা ভালো করে পড়ে ঠিক আছে না ভুল আছে সেটা নির্ণয় করার চেষ্টা করব। তারপর তার পরিপ্রেক্ষিতে, বিবৃতির পরিপ্রেক্ষিতে কারণটা ঠিক আছে না ভুল আছে সেটা নির্ণয় করার চেষ্টা করব। যদি পারো তাহলে দেখবে তোমার প্রথমে যদি উত্তরটা বের করে নিতে পারো, সেই অনুযায়ী তুমি এবার অপশন চেক করো কোন অপশনে তুমি যে উত্তরটা স্থির করেছো সেই উত্তরটা কোন অপশনে লেখা আছে। এইটা তো তুমি ভাবতে হবে তোমাকে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে কিভাবে সলভ করব ব্যাখ্যা বিবৃতির প্রশ্নগুলো? বিবৃতি করার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বিবৃতি এতে যেটা দেওয়া রয়েছে, যে ব্যাখ্যাটা বা বিবৃতিটা দেওয়া রয়েছে সেটা ঠিক আছে না ভুল আছে। সত্য মিথ্যা যেভাবে করি আমরা, ঠিক আছে না ভুল আছে। যদি দেখো হ্যাঁ ঠিক আছে, তো পাশে একটা টুক করে রাইট দিয়ে রেখে দাও, ঠিকই আছে। এবং সেই বিবৃতির পরিপ্রেক্ষিতে, ভালো করে শুনবে, উপরে যে বিবৃতি এতে লেখা ছিল সেই বিবৃতির পরিবর্তে তার কারণ যেটা বলছে, কারণটা ঠিক আছে না ভুল আছে। তাহলে সেইভাবে কারণটা ঠিক আর ভুল নির্বাচন করো। যেই হয়ে গেল, দেখা গেলো হ্যাঁ কারণটাও ঠিক আছে বা কারণটা ভুল আছে, যাই হতে পারে। এখানে আমরা যেমন দেখলাম কারণটা ঠিকই আছে, কারণ উপরেও নৈতিক শিক্ষার
কথা বলছে, নিচেও নৈতিক শিক্ষা, উপরেও শারীর শিক্ষা, নিচেও শারীর শিক্ষা, তাহলে অবশ্যই ঠিকই আছে। তার মানে বিবৃতি অনুযায়ী যদি কারণ আমার ঠিক থাকে, এবার আমি অপশন মিলাবো কি রয়েছে। তাহলে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ। মানে যথাযথ মানে কি ঠিকই আছে, তাহলে উত্তর আমরা কি নেব? অপশন এ নেব। মনে থাকলো কি বললাম? তাহলে এখানে অপশন এ, তাহলে 10-এর উত্তরটা আমরা নিয়ে নিলাম অপশন এ। কি ছিল? বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ, অর্থাৎ এ ঠিক, আমি সংক্ষেপে লিখছি, আর যথাযথ, তাই তো? এ ঠিক ও আর যথাযথ পেয়ে গেলাম। এটা হচ্ছে 10 নম্বর পর্যন্ত আমরা চলে গেলাম। এইবার চলে আসছি আমরা 11 নম্বর কোয়েশ্চেন। 11, তাহলে 11 নম্বর কোয়েশ্চেনটা আমরা লক্ষ্য করি কি রয়েছে। 11 নম্বর কোয়েশ্চেনটা রয়েছে আমাদের ভেরি ইজি অ্যান্ড সহজ প্রশ্ন। সার্চার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সার্চার কমিটির রিপোর্ট, তো এইটাও তোমাদের কাছে একটু আননোন হতে পারে। আমি তোমাদেরকে মনে করে দেখো, যখন আমি তোমাদের বুঝিয়েছিলাম যে অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়ের শিক্ষা, যেখানে আমাদের টোটাল 5টা সম্প্রদায় পড়তে দিয়েছে সিলেবাসে, তাই তো? এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং নারী। এবং আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে এই 5টা সম্প্রদায় বা 5টা ক্যাটাগরি ছাড়াও আমাদের মাইনরিটিকে বাদ দিলে কিন্তু চলে না, কেন মাইনরিটি থেকেও কিন্তু পুরনো সিলেবাসে প্রশ্ন বহুবার এসছে, কিন্তু আমাদের নতুন সিলেবাসে মাইনরিটি অর্থাৎ মুসলিম সম্প্রদায় যারা, ইসলাম সম্প্রদায় যারা, তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম প্রতিবন্ধীরাও কিন্তু পিছিয়ে পড়া শ্রেণী, আমাদের প্রতিবন্ধীদের কথা বাদ দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম বয়স্করাও পিছিয়ে পড়া শ্রেণী, আমাদের বয়স্করাও বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের বাদ দিলেও আমাদের কিন্তু সামান্য কিছু কনসেপ্ট কিন্তু আমাদের দরকার, যার প্রমাণ তুমি এখানেই দেখতে পাচ্ছ আমাদের এবিটিএ টেস্ট পেপারে। তুমি বলবে যে স্যার সার্চার কমিটি তো মুসলিমদের শিক্ষার সাথে যুক্ত, তো আমাদের তো মুসলিমদের শিক্ষার কথা তো উল্লেখ নেই বইয়ে, আমাদের তো এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, তাই তো? তুমি ভুলে যাচ্ছ ওবিসির দুটো ভাগ, ওবিসি এ আর ওবিসি বি। এখন তো ঘেঁটে ঘ হয়ে গেছে সব, তাই তো? কে এ ছিল বি হয়ে গেছে, কে বি ছিল এ হয়ে গেছে, পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে আমাদের সরকারের গাফিলতির জন্য। কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করো, এ কারা ছিল? এ ছিল যারা মুসলিম, যারা ইসলাম সম্প্রদায়ের, তারা ওবিসি এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল। আর ওবিসি বি ছিল যারা হিন্দু ক্যাটাগরি, তাদের মধ্যে, তাই তো? এখন তো সব মিক্সড হয়ে গেছে, ম্যাঙ্গো পিকল যেমন হয়, আমের আচার, মিক্সচার আচার, ওরকম হয়ে গেছে পুরো, তাই তো? এ কে বি হয়ে গেছে, বি এ হয়ে গেছে, কী যে হয়ে গেছে কে জানে। তো যারা ওবিসি আছো বিশাল সমস্যায় পড়ে গেছো আমি জানি, হয়তো ভবিষ্যতে ভর্তি টর্তির ক্ষেত্রে এগুলো তো সমস্যা হচ্ছে অনেকের, এখনও কলেজে ভর্তি হওয়া হচ্ছে না, কলেজে ভর্তি হওয়া যায়নি, তো এগুলো সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা ওই প্রসঙ্গে যাব না। তাহলে এক্ষেত্রে আমার কি বললাম, আমি যেটা বললাম যে মুসলিমদের শিক্ষার কথাটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে। যারা পড়নি তারা কিন্তু অবশ্যই, আমি বলবো এক ঝলক একটু দেখে নিও, যে বইয়ে পাবে, যে বইয়ে পাবে। যদি না পাও গুগল করে দেখো, গুগলে লেখো সার্চার কমিটি বলে লেখো, বা গুগলে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন কমিশন ও কমিটি কথাগুলো লেখো, তাহলে অনেকগুলো কমিশন কমিটির নাম দেবে, সেগুলো ভালো করে একটু খাতায় নোট ডাউন করে নাও, পারলে লিখে নাও। আসবে না শিওর থাকো, তাই তো? কারণ যে বইগুলো আমরা পড়ছি সেগুলো তো বোর্ডের অ্যাপ্রুভ করাই বই, ওগুলো তো আর আকাশ থেকে চলে আসেনি বইগুলো, বোর্ড অ্যাপ্রুভ করেছে বলেই বইগুলো আমরা পাচ্ছি। তো ওই বইগুলো থেকেই তো পরীক্ষায় প্রশ্ন হবে, এমন তো না যে বই আছে এই পাবলিকেশনের প্রশ্ন হচ্ছে মঙ্গল পাবলিকেশন থেকে, এমন তো নয়। পৃথিবীর প্রশ্ন পৃথিবী পাবলিকেশন থেকেই হবে, মঙ্গল প্রশ্ন বা বুধ প্রশ্ন বৃহস্পতি থেকে হবে না, কোনো প্রকাশনী থেকে হবে না। মাথায় ঢুকছে কি বললাম? তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে উত্তরটা কী পাবো? এই ক্ষেত্রে যেটা প্রশ্ন আমাদেরকে দিয়েছে যে সার্চার কমিটির রিপোর্ট প্রধানত কোন মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, মনে রাখবে পিছিয়ে পড়া মুসলিম জনগণ, পিছিয়ে পড়া মুসলিম জনগণ। উত্তর হবে বি, বি 11 বি, পিছিয়ে পড়া মুসলিম জনগণ। মনে থাকবে পিছিয়ে পড়া মুসলিম জনগণ, কারণ এখানে দেখো মুসলিমদের কথা কিন্তু দুই জায়গায় উল্লেখ আছে, একটা পিছিয়ে পড়া, একটা শিক্ষিত, তাই তো? তো শিক্ষিতটা তো হবেই না, উত্তর হবে পিছিয়ে পড়া মুসলিম, পিছিয়ে পড়া মুসলিম বা মুসলিম জনগণ। মনে থাকবে পিছিয়ে পড়া মুসলিম জনগণ। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা 12 নম্বর কোয়েশ্চেন। তাহলে 12 নম্বর কোয়েশ্চেনটা দেখি। আর্ন হোয়াইল ইউ লার্ন, এই স্কিমটি চালু করা হয় কাদের জন্য? আর্ন হোয়াইল ইউ লার্ন। আচ্ছা, 11 নম্বর কোয়েশ্চেনটা তো একটু গোল করে রাখবে, কারণ এইটাও কিন্তু একদম টেক্সচুয়াল বেস্ট কোয়েশ্চেন, যারা আমি দেখাচ্ছি যে টেক্সট বই কতটা প্রয়োজন খুঁটিয়ে পড়া। আমি ওই জন্য কোয়েশ্চেনগুলোকে মার্ক করছি যে টেক্সট বই কেউ যদি না পড়ো তাহলে কিন্তু তোমার
কটা প্রশ্ন বাদ চলে যেতে পারে বা ভুল হতে পারে সেটার জন্য আমি গোল করছি, সেটা আমি লাস্টে দেখাবো। তাহলে 12 নম্বর কোয়েশ্চেনটাতে কি বললাম, আর্ন হোয়াইল ইউ লার্ন কাদের জন্য? অনেকেই বলবে তপশিলি জাতি বা অনেকেই বলবে তপশিলি উপজাতি, এসসি বা এসটি অনেকেই বলবে, কিন্তু ভালো করে মনে রাখবে এই যে আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটা চালু করা হয় তপশিলি জাতি আর উপজাতি উভয়ের জন্যই, তপশিলি জাতি আর উপজাতি উভয়ের জন্য, অর্থাৎ অপশন ডিতে আছে এ ও বি উভয়ের জন্য আছে না, তপশিলি জাতি উপজাতি, তাহলে 12 ডি, এটাকেও গোল করে রাখবে। তাহলে এসসি ও এসটি উভয় হবে, উভয়, তাই তো, এসসি এসটি উভয়ের জন্য, উভয়ের জন্যই, মনে থাকবে। এবার চলে আসছি 13 নম্বর কোয়েশ্চেন, নাম্বার 13 নম্বর কোয়েশ্চেন দেখো একটা ক্ষেত্রভিত্তিক প্রশ্ন দিয়েছে। 13 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। কি দিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের শিক্ষার্থীদের একজন শিক্ষক শিক্ষাক্ষেত্রের সমস্যা নিয়ে বা সমস্যার বিষয়ে পড়াচ্ছেন, তাই তো, শিক্ষাবিজ্ঞানের একজন শিক্ষক তিনি শিক্ষাক্ষেত্রের কী কী সমস্যা হতে পারে সেটা নিয়ে ক্লাসে পড়াচ্ছেন। পড়াশোনার শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শুরু করলেন, যে কী কী সমস্যা হতে পারে এগুলো নিয়ে ক্লাসে একটা আলোচনা শুরু হলো। এই আলোচনার ভিত্তিতে যে সমস্যাটি বর্তমান দেশে তথা গোটা বিশ্বে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি করেছে, এই কথাটা বলে সকলে একমত হয়, সকলে একমত। সে টিচার যে কথাটা বললো যে এই বিষয়টা দেশের মধ্যে সবচেয়ে নেতিবাচক নেগেটিভ প্রভাব ফেলেছে, বাকি স্টুডেন্টরা বললো হ্যাঁ স্যার, হ্যাঁ 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 ঠিক বলেছেন আপনি। এই যে সবাই সহমত পোষণ করছে বা সবাই একমত হচ্ছে, এটি ড্যাশ, এটি কি, সবাই যে দৃষ্টিভঙ্গির সৃষ্টি করছে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক সৃষ্টি করছে বলে সবাই একমত হলো। এই একমতটা কি, দক্ষতাগত সমস্যা, সামাজিক বিকাশের সমস্যা, অর্থনৈতিক সমস্যা নাকি মূল্যবোধের সমস্যা? মূল্যবোধ, বলো উত্তর কী হবে? এখানে কি কোনো দক্ষতার কথা বলেছে? ভালো করে দেখো তো, কোনো কর্ম কাজ এগুলোর কথা বলা আছে? নাই, তার মানে দক্ষতার কথাটা বাদ। আচ্ছা, এখানে সামাজিক বিকাশের কথা বলেছে, তাই তো, তোমাদের মনে হতেই পারে সামাজিক বিকাশ, তো সামাজিক বিকাশ বলছে, সামাজিক বিকাশ মানে কি, সোশ্যাল ডেভেলপমেন্ট। তাহলে এখানে যে কথা বলছে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে, এটার দ্বারা কি কোনো বিকাশ সম্ভব? নেতিবাচক বিষয়ের দ্বারা কি কোনো বিকাশ সম্ভব? নেগেটিভ বিষয়ের দ্বারা কোনো বিকাশ সম্ভব? একদমই না, তাহলে এই অপশানটাও বাদ। এবার বলেছে অর্থনৈতিক সমস্যা, এখানে কি অর্থনৈতিকের কোনো বক্তব্য দেখতে পেলাম? কোনো লাইন আছে যেখানে টাকা পয়সা, অর্থনীতি, মূল্য এগুলো নিয়ে আলোচনা হয়েছে? নিশ্চয়ই না। কিন্তু আমার যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি করেছে, আর এটা নিয়ে সবার মতামত একই রকম, তার মানে কি, এইটা হচ্ছে মূল্যবোধের সমস্যা, ভ্যালু প্রবলেম, মূল্যবোধের সমস্যা। কারণ ভালো করে জায়গাটা আন্ডারলাইন করে রাখবে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে শিক্ষাক্ষেত্রে, বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে, এই জায়গাটা আন্ডারলাইন করে রাখো। তাহলে এই জায়গাটা যে আমরা আন্ডারলাইন করছি তার মানে কি, আমরা এটা ক্ষেত্রভিত্তিক প্রশ্নে ঢুকে গেছি। তাহলে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন মানেই হচ্ছে বাস্তবটাকে উপলব্ধি করে উত্তর দেওয়া। তাহলে সত্যিই তো তাই, বর্তমানে গোটা বিশ্বে শিক্ষার অভাব, বা যেটা কোয়েশ্চেনে দিয়েছে যে শিক্ষাক্ষেত্র সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রভাব ফেলছে, তাই না? শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষাক্ষেত্রগুলো আজকে সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা শিক্ষাক্ষেত্রগুলো আজকে দুর্নীতি করছে, নানা রকম ক্ষেত্র দিয়ে আমি যে উদাহরণটা দিই, তাহলে এটা কি অবশ্যই একটা পজিটিভ দিক না নেগেটিভ দিক? তুমি বলো। দুর্নীতি করা, ঠিকভাবে বিদ্যালয় পরিচালনা হচ্ছে না, শিক্ষালয় পরিচালনা হচ্ছে না, এক কথায় শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়েরা প্রবেশ করছে না, তাই তো, কলেজে ঠিকমতো ক্লাস শুরু হচ্ছে না, দিনের পর দিন একই রকম সমস্যা তো চলে আসছে, তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি নেগেটিভ। তো কী ধরনের নেগেটিভ? এটা হচ্ছে মূল্যবোধ, ভ্যালু, গুরুত্ব দিচ্ছে না, তাই তো। শিক্ষা ব্যবস্থা বা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ছাত্রছাত্রীদেরকে খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছে না, তাহলে এটা কি ভ্যালুর অভাব, মূল্যবোধের অভাব, মূল্যের অভাব। মূল্য মানে তো অর্থনীতি বোঝায়, এখানে অর্থনীতি নয়, মূল্যবোধ, বোধের কথা বলছে। তাই জন্য উত্তরটা হয়ে গেল আমাদের অপশন কি, ডি, মূল্যবোধের সমস্যা। মনে থাকবে অপশন ডি, মূল্যবোধের সমস্যা। ক্লিয়ার? এটা কিন্তু ভুল করবে না, এটা হচ্ছে মূল্যবোধের সমস্যা। ওকে, মূল্যবোধের সমস্যা। আচ্ছা, নেক্সট চলে আসছি 14 নম্বর কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে ভালো করে লক্ষ্য করবে। নাম্বার 14 রয়েছে আমাদের, শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি চিহ্নিত অংশে প্রযোজ্য হবে? আচ্ছা, এই জিজ্ঞাসা চিহ্নিত অংশে প্রযোজ্য হবে শিক্ষাক্ষেত্রে কোন ক্ষেত্রটি? দেখো, এটা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন দিয়েছে। মানে একদিকে আছে প্রতিবন্ধী, ডান দিকে আছে এসসি এসটি, তার নিচে আছে মহিলা, তার পাশে আছে অন্যান্য পশ্চাৎপদ মানে ওবিসি। তাহলে এইটা
কার সাথে নিচে যুক্ত হবে? শিক্ষার সামাজিকীকরণ, শিক্ষার সমসুযোগ, শিক্ষায় অর্থনৈতিক বৈষম্য, নাকি শিক্ষার বৌদ্ধিক বিকাশ? এটা অলরেডি আমরা যখন প্রথমের দিকে ক্লাস করেছিলাম, ক্লাস করার পর আমি যে মক টেস্ট নিয়েছিলাম একদম সেম, একদম বহুদিন আগের কথা বলছি, আজ থেকে প্রায় 3-4 মাস আগের কথা বলছি। তাহলে সেই সময় যে আমি মক টেস্টটা নিয়েছিলাম, তুমি লক্ষ্য করবে একদম হুবহু এই ধরনেরই আমি কিন্তু একটা প্রশ্ন ডায়াগ্রামে দিয়েছিলাম, তাই তো? ডায়াগ্রাম, আমার কোয়েশ্চেনটা খোলো, আমার কোয়েশ্চেনটা ওপেন করো, ওপেন করে তুমি দেখো এই ধরনের ডায়াগ্রাম দিয়েছিলাম এবং আমরা উত্তরটা কি করেছিলাম? উত্তর নিয়েছিলাম শিক্ষায় সমসুযোগ। মানে শিক্ষায় সমসুযোগ যদি থাকে তবেই তপশিলি জাতিদেরকেও শিক্ষা আনতে পারবো, প্রতিবন্ধীদেরকেও শিক্ষায় আনতে পারবো, মহিলাদেরকেও শিক্ষা আনতে পারবো, আর অন্যান্য পশ্চাৎপদ যারা রয়েছে অর্থাৎ ওবিসি যারা রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি এ মুসলিম, ওবিসি বি হিন্দু, তাদেরকেও শিক্ষার আওতায় আনতে পারবো। তাহলে ওই জন্য উত্তরটা হয়ে যাবে শিক্ষায় সমসুযোগ। তাহলে উত্তর অপশন বি, 14 নম্বর বি, শিক্ষায় সমসুযোগ। মনে থাকলো? শিক্ষায় সমসুযোগ। তাহলে আমরা লিখে নিই, তোমরাও লিখবে, প্রত্যেকে অবশ্যই লিখবে শিক্ষায় সমসুযোগ, কারণ এগুলো না লিখলে তোমরা কিন্তু পরবর্তীতে মিলাতে পারবে না বা রিভিশনের সময় কিন্তু খুব প্রবলেম হবে। 15 নম্বর কোয়েশ্চেনটাতে চলে আসি। 15 নম্বর কি বলেছে? বিবেকানন্দের মতে একজন শিক্ষকের মধ্যে থাকবে ড্যাশ। যারা বিবেকানন্দের বায়োগ্রাফিটা খুব ভালো করে পড়েছো সেখানে উত্তর দেওয়া রয়েছে। তাহলে বিবেকানন্দের মতে একজন শিক্ষকের মধ্যে থাকবে ড্যাশ, বলছে জ্ঞানের প্রতি তৃষ্ণা, অধ্যবসায়, বাক্য ও কর্মে পবিত্রতা, নাকি ধ্যান? জ্ঞানের প্রতি তৃষ্ণা, অধ্যবসায়, নাকি বাক্য ও কর্মে পবিত্রতা ও ধ্যান? এর উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি। এর উত্তরটা প্রত্যেকে তোমরা দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি। কি উত্তর হবে? বিবেকানন্দের মতে একজন শিক্ষকের মধ্যে কি থাকবে? শিক্ষক কেমন হবেন? শিক্ষক জ্ঞানের প্রতি তার তৃষ্ণা থাকতে হবে, এই ধরনের শিক্ষক হবেন, না বাক্য আর কর্মের মধ্যে পবিত্রতা থাকতে হবে শিক্ষকের গুণের মধ্যে, নাকি অধ্যবসায়, নাকি ধ্যান? এই চারটার মধ্যে কোনটা হবে বলো? তোমরাই বলো। যুক্তি, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এটাকে স্টার দিয়ে রাখবে। 15 নম্বর প্রশ্নটাকে স্টার দিয়ে রাখবে, কারণ খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা পেলাম, একটু আননোন ধরনের। তার উত্তরটা কি হবে বলো? এখানে উত্তর হবে অপশন কি? তাড়াতাড়ি উত্তর হবে অপশন বি, বি ফর বল, বাক্য কর্মে পবিত্রতা। এই যে অনেকেই ভুল বললে, বাক্য ও কর্মে পবিত্রতা, তাই তো? বাক্য ও কর্মে পবিত্রতা, তাই তো? বাক্য কর্মে পবিত্রতা। এবার তোমাদের হয়তো অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে স্যার এটা কেন হলো, তাই তো? জ্ঞানের প্রতি তৃষ্ণাটা কেন হলো না, বাক্যে ও কর্মে পবিত্রতাটাই কেন হলো? দেখো অপশনগুলো বলছি, জ্ঞানের প্রতি তৃষ্ণা ছিল, অধ্যবসায় ছিল, ধ্যান ছিল, আর উত্তর যেটা সেইটা ছিল, তাই তো? আচ্ছা, তাহলে জ্ঞানের প্রতি তৃষ্ণা কেন হলো না? জ্ঞানের প্রতি তৃষ্ণা, কারণ মনে রাখবে বিবেকানন্দের একটা উক্তি তোমরা পড়েছিলে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান। শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ, বা আমরা মানুষ হবার শিক্ষার কথা পড়েছিলাম। তাহলে মানুষ হবার শিক্ষা শুধু মানুষের মতো মানুষ হতে গেলে, ম্যান মেকিং, তাহলে বিবেকানন্দের মতে তো এগুলো শিক্ষার লক্ষ্য বা শিক্ষার সংজ্ঞা বা শিক্ষার তাৎপর্য বলতে পারি। তাহলে এই যে বিবেকানন্দ যে শিক্ষার সংজ্ঞা বা শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে এই কথাগুলো বললেন যে মানুষ হবার শিক্ষা প্রদান করতে হবে, তারপর ধরো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান, অর্থাৎ অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ করতে হবে, এই যে কথাগুলো বলা হচ্ছে, বিবেকানন্দ যে কথাগুলো বলেছেন, তো তুমি ভালো করে এবার প্রত্যেকটা অপশানের সাথে অপশান টেস্ট করো। বলছে জ্ঞানের প্রতি তৃষ্ণা, ভালো করে বোঝো তো, জ্ঞানের প্রতি তৃষ্ণা মানে কি? যার মধ্যে ভালো জ্ঞান আছে তার মানে কি সে ভালো মানুষ? বলতে হবে, যার মধ্যে ভালো জ্ঞান আছে তার মানে কি সে ভালো মানুষ? তোমার মধ্যে ভালো জ্ঞান, ভালো গুণ থাকতেই পারে, কিন্তু এটা কখনোই মানুষ হতে গেলে বা তোমার অন্তর্নিহিত সত্তাকে বিকশিত করতে গেলে এটাই যে প্রধান শর্ত হবে তা নয়। ওই জন্য জ্ঞানের প্রতি তৃষ্ণাটা আমরা বাদ দিয়ে দিলাম। কিন্তু হয় না, একটা ব্যক্তি পড়াশোনাতে খুবই ভালো, তার বিশাল অগাধ জ্ঞান রয়েছে, তাই তো? ভালো পড়াশোনায় অগাধ জ্ঞান রয়েছে, ক্লাসে ফার্স্ট হয়ে আসছে, তার মানেই যে সে ভালো মানুষ এটা কিন্তু আমরা বলতে পারি না, তাই না? এর উদাহরণ কিন্তু আমাদের বলার কিছু নেই, তাই তো? বিতর্কমূলক কথা, যেহেতু এটা আমাদের সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, তাই এক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছুই বলতে চাইলেও বলতে পারি না, তাই তো? বলতে চাইলেও বলতে পারি না, এর উদাহরণ দেওয়ার কিছু নেই। প্রচুর আমাদের সমাজে চোখ কান নাক খোলা থাকলে সব দেখতে পাচ্ছি, তাই তো? কলকাতাতে রিসেন্ট একটা মেডিকেল কলেজের ঘটনা আমরা দেখতে পেয়েছি, তাই তো? তার মানে ভালো মানুষ। আমরা রিসেন্ট 2 দিন আগে ল কলেজের কথা জানতে পেরেছি। তারপরে ভালো
শিক্ষা আছে মানে ভালো জ্ঞান আছে, ভালো গুণ আছে মানেই যে সে ভালো মানুষ, মানেই যে তার অন্তর্নিহিত সত্তাকে পরিপূর্ণ করে তোলা যাবে, এটা কিন্তু বলা যায় না। বিবেকানন্দ এটাকে প্রধান শর্ত কিন্তু বলেননি। জ্ঞানের প্রতিষ্ঠা অবশ্যই থাকতে হবে শিক্ষকের মধ্যে, কিন্তু এটা প্রধান শর্ত নয়। তাহলে প্রধান শর্ত কোনটা? প্রধান শর্ত হচ্ছে বাক্য ও কর্মে পবিত্রতা। কিন্তু আমি বলেছিলাম ক্লাসের শুরুতেই বলেছি, বাকি অপশনগুলোর ব্যাখ্যাও আমি বলবো যখন যেটাতে দরকার পড়বে। কেন এগুলো তো বোধমূলক টাইপ প্রশ্ন, তাই না? তোমাকে ভালো করে পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জনের মধ্য দিয়েই তোমাকে ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তাহলে আচ্ছা, জ্ঞানের প্রতিষ্ঠা কেন হলো না বুঝতে পারলাম। ভালো গুণ থাকলেই সে যে মানে ভালো মানুষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়, প্রধান কোনো শর্ত নয়। আচ্ছা, অধ্যাবসায় কি? দেখো, বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল দিক অধ্যাবসায় ছিল, কিন্তু অধ্যাবসায়ের চেয়েও বিবেকানন্দ একটা দিককে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে নৈতিকতার দিককে। নীতি মূল্যবোধ, ভ্যালু, এইটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বিবেকানন্দ, তাই তো? কারণ অধ্যাবসায় গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে 4টে কথা আছে, 4টে কথাই বিবেকানন্দের মধ্যেই যুক্ত আছে, কিন্তু সব থেকে বেশি গুরুত্ব কোথায় দিয়েছেন সেটাকে আমার জানতে চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অধ্যাবসায়টাকে নিতে পারবো না, কারণ অধ্যাবসায়ের চেয়েও গুরুত্ব দিয়েছেন নৈতিকতাকে, তাই তো? তাহলে এখানে তো আমার অপশন নৈতিকতা ছিল না। ওইভাবে আরেকটা ছিল ধ্যান। তাহলে ধ্যান কি? ধ্যানের মধ্য দিয়ে তুমি নিজের উন্নয়ন করতে পারবে। তাহলে এটা কখনোই মানে এটার সাথে এটার কোনো রিলেভেন্ট নয়। অর্থাৎ আমি যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম আত্মউন্নয়ন মানেই হচ্ছে ধ্যান, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ধ্যানকে নিতে পারবো না। মনে থাকবে, এই ক্ষেত্রে আমরা ধ্যানকে নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এখানে প্রশ্নটা দিয়েছে বিবেকানন্দের মতে একজন শিক্ষকের মধ্যে কি থাকবে। তো শিক্ষক হবেন বাক্য, অর্থাৎ তার কথা। তাহলে কথা মানে কি? তার জ্ঞান ঢুকে গেল ওখানে। তাহলে জ্ঞান দেখো এই বাক্যের মধ্যেই কিন্তু ইনক্লুড, অর্থাৎ তার কথা বলা বা তার বাক্য, তার শব্দ ব্যবহারের ক্ষমতা, এটার সাথে তার কর্মে পবিত্রতা, যে কাজগুলো করছে সেই কাজগুলো কি আদৌ পবিত্রমূলক কাজ, সেই কাজগুলো কি সত্যিই পবিত্রমূলক, সমাজের জন্য গ্রহণযোগ্য, সমাজের জন্য ভালো, সমাজের জন্য মঙ্গলদায়ক, এইটার উপর গুরুত্ব দিয়েছেন বিবেকানন্দ। বন্ধাই ঢুকলো কি বললাম? তাহলে শিক্ষক হবেন কর্ম এবং বাক্য দুই দিক থেকেই পবিত্র। অর্থাৎ শিক্ষক এমন কাজ করবেন, অর্থাৎ শিক্ষকের কথাবার্তা, শিক্ষকের চালচলন, শিক্ষকের আচার আচরণ বা শিক্ষকের শব্দ ব্যবহার এগুলি, এবং তার সাথে একটা বলেছি কর্ম, শিক্ষক যে কাজগুলো করবেন সেই কাজগুলোর মধ্যে পবিত্রতা থাকতে হবে, তবেই একজন তিনি প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারবে। এবার অধ্যাবসায়, ওটাও শিক্ষকের মধ্যে থাকবে, কেন ওটাও গুরুত্বপূর্ণ, কিন্তু নৈতিকতাকে বেশি গুরুত্ব দিয়েছে বললাম, এই যে নৈতিকতার কথা এখানে বলছি, তাই তো? এবং আমি বললাম ধ্যান তো হবে না, কেন ধ্যানের মধ্য দিয়ে তুমি নিজের উন্নয়ন করছো। তো নিজের উন্নয়ন তো শিক্ষকের কাজ তো শুধু নিজের উন্নয়ন করা না, শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের উন্নতির শিখরে পৌঁছে দেওয়া। তাহলে ধ্যান ওই জন্য বাদ। আর সবার প্রথমে একটা কি অপশন ছিল জানো? ধ্যানের আগে সবার প্রথমে অপশন ছিল জ্ঞানের প্রতিতৃষ্ণা। তাহলে জ্ঞানের প্রতিতৃষ্ণা মানে আমি বললাম ভালো জ্ঞান বা ভালো গুণ মানেই সে যে ভালো মানুষ, এইটা কিন্তু আমরা বলতে পারি না, তাই তো? তাহলে এটা গেল। তাহলে 15-র উত্তর হয়ে গেল অপশন 15 নম্বরের উত্তরটা কি পেলাম? 15-র অপশন সি, বাক্য ও কর্মে পবিত্রতা। তাহলে এটা বি নয়, এটা হচ্ছে সি, 15-র সি। এইবার চলে আসছি 16 নম্বর কোয়েশ্চেন। 16 নম্বর কোয়েশ্চেনে বলছে রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র। রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র, এখানেও কিন্তু একটা গুলিয়ে যেতে পারে। দেখো, রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র কাজের মাধ্যমে শিক্ষা, জানার মাধ্যমে শিক্ষা, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, আরেকটা বলছে বি ও সি উভয়। তো এখানে সিটাও উত্তর হয়, এই যে সি এর উত্তরটা দেখো অভিজ্ঞতার মাধ্যমে শেখা, তো এটাও হবে, কিন্তু আমরা এটা নিতে পারবো না, কারণ এটার চেয়েও ওয়েটফুল একটা উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি, ডাইরেক্ট উত্তর। যারা টেক্সচুয়াল পার্টটা পড়েছো, যারা রুশোর শিক্ষণ পদ্ধতি পড়েছো, নেতিবাচক শিক্ষা, ইতিবাচক শিক্ষা, তারপরেই দেখবে আরও কিছু শিক্ষণ পদ্ধতির কথা উল্লেখ ছিল। তো সেখানে কিন্তু আমরা অলরেডি একটা উত্তর পেয়েছিলাম, কর্মের মাধ্যমে শিক্ষা। মনে পড়ে? যদি মনে না পড়ে বইটা খুলে এখনই দেখো, কর্মের মাধ্যমে শিক্ষা। তাহলে এখানে কর্ম মানে কি? কর্ম মানে কাজ, তাহলে সেটা আমরা ডাইরেক্ট এখানে অপশানে পেয়ে যাচ্ছি। কাজের মাধ্যমে শিক্ষা কত নম্বর অপশানে আছে? অপশান এতে আছে, কাজের মাধ্যমে শিক্ষা। তাহলে 16-র উত্তর পেয়ে গেলাম অপশান এ, কাজের মাধ্যমে শিক্ষা। মনে থাকবে, কাজের মাধ্যমে শিক্ষা। যারা এই শিক্ষাবিদগুলো ভালো করে পড়েছো তারাই কিন্তু একমাত্র পারবে, তাই তো? কাজের মাধ্যমে শিক্ষা, কাজের মাধ্যমে শিক্ষা। এবার প্রশ্ন, স্যার অভিজ্ঞতাটা কেন নিলেন না? অভিজ্ঞতার মাধ্যমে শেখার কথাটাও তো রুশো বলেছেন,
হ্যাঁ অবশ্যই, আমি কি না বলছি বলেননি? তো অভিজ্ঞতাটা নিলাম না এই জন্যই কারণ আমাদের টেক্সট বইগুলোতে লেখা আছে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। এখানে কিন্তু আমার প্রত্যক্ষ শব্দটা ইউজ হয়নি, শুধু অভিজ্ঞতা বলেছে। তো সেই অনুযায়ী আমরা অভিজ্ঞতা নিতেই পারতাম যদি কাজের মাধ্যমে শিক্ষা অপশানটা না থাকতো। কিন্তু কাজের মাধ্যমে বা কর্মের মাধ্যমে শিক্ষা যেহেতু ডাইরেক্ট ওয়েটফুল উত্তর পেয়ে গেছি, আর তার জন্যই আমরা কিন্তু অভিজ্ঞতাটা নিলাম না। কেন নিলাম না? কারণ বিবেকানন্দ বলছে, রুশো বলেছেন যে অভিজ্ঞতা কেমন হবে? অভিজ্ঞতাটা আমি একটু আগেই বললাম, এই যে অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতা হবে প্রত্যক্ষ অভিজ্ঞতা। তো এখানে প্রত্যক্ষ শব্দটা যেহেতু উল্লেখ নেই, ওই জন্য আমরা ওই অপশানটাকে বাদ দিয়ে কাজের মাধ্যমে শিক্ষা অপশানটাকেই কারেক্ট করলাম। বুঝতে পারছো? কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি যুক্তি দিয়ে বলার চেষ্টা করছি কেন এটা না হয়ে এটা হলো। অনেকেই হয়তো বলবে, তোমার টিউশন টিচার বলবে যে না, উত্তর হবে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। তো তুমি ওনাকে এই যুক্তিটাই দেবে যে কি করে স্যার, কি করে ম্যাম, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা বইয়ে তো লেখা আছে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, কিন্তু আরেকটা তো কাজের মাধ্যমে শিক্ষার কথা তো ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, তাহলে কাজের মাধ্যমে শিক্ষা তো এখানে ডাইরেক্ট উল্লেখ আছেই, তাহলে আমি ওটা কেন নেব না? অবশ্যই ওটা নিতে হবে। মাথায় ঢুকলো? নেক্সট চলে এসেছি আমরা 17 ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন কে? সবাই পারবি, সবাই পারবে তোমরা। ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন অপশন ডি জন ডেভি, তাই তো? অপশন ডি ডেভি, ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন ডেভি। আচ্ছা 18 নম্বর কোয়েশ্চেন, তাড়াতাড়ি বলবে। 18 নম্বর, গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। অ্যাকচুয়ালি এখানে বিদ্যালয় হতো না, একটা শিক্ষার প্রতিষ্ঠাতা বললেও ভালো হতো। তো ড্যাশ শিক্ষার প্রতিষ্ঠাতা বললে উত্তর, এটা তো বাচ্চা ছেলেরাও পারে, অপশন বি বুনিয়াদি, তাই তো? 18 বি বুনিয়াদি। ক্লিয়ার? 18 বি বুনিয়াদি। ওকে, বুনিয়াদি শিক্ষা। আচ্ছা এইবার চলে আসছি আমরা হচ্ছে 19 নম্বর কোয়েশ্চেন। তো 19 নম্বরে আমাদের কিন্তু আবার একটা মানে বাম দিক ডান দিক স্তম্ভ মিলানো দিয়েছে। কি দিয়েছে? বাম দিকে দিয়েছে শিক্ষাবিদদের নাম, আর ডান দিকে দিয়েছে তাদের লেখা একটা করে বইয়ের নাম। যেমন আমি একবার পড়ে দিচ্ছি, বই যাদের কাছে আছে দেখবে। বাম স্তম্ভে আছে রুশো, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, জন ডেভি। আর ডান দিকে আছে 1 নম্বরে মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ। এটা একটা বইয়ের নাম, আমি বারবার বলেছিলাম যখন শিক্ষাবিদগুলো পড়িয়েছিলাম। রবীন্দ্রনাথের শিক্ষাবিদ, রবীন্দ্রনাথের ক্লাসটা আমি তোমাদের পাবলিক করেও দিয়েছিলাম, মনে আছে? রবীন্দ্রনাথের ক্লাসটাতে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি পড়বে, প্রত্যেকটা পার্ট থেকে কি কি পড়বে সেটা আমি বলেছিলাম। তো এখানেও সেম কথাই আছে, মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে রিলিজিয়ন অফ ম্যান। 3 নম্বরে আছে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। আর 4 নম্বরে আছে এমএল। এই যে 4টে কথা, 4টে আমার কি রয়েছে? 4টে ডান স্তম্ভে বইয়ের নাম রয়েছে। তাহলে এবার মিলাতে হবে। তাহলে বলো, আমি রুশোর লেখা বইটা কি? এমিল, সবাই জানি। তাহলে 1-এর 4 পেয়ে গেলাম। রবীন্দ্রনাথ কোনটা লিখেছে? রিলিজিয়ন অফ ম্যান, পাশাপাশি মিলে যাবে। রবীন্দ্রনাথ কিন্তু রিলিজিয়ন অফ ম্যান। মহাত্মা গান্ধী দ্য মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ, এটা মহাত্মা গান্ধীর লেখা। আর একটা আছে জন ডেভি, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, একটু আগেই আমরা বলছিলাম। তাহলে এই যে মিলে গেল, অর্থাৎ A4 B2 C1 D3। তাহলে বলো এটা কোথায় আছে? A4 B2 C1 D3 অপশন বিতে আছে। অপশন বি, এখানে কিন্তু দুটো অপশন দিয়েছে আবার, তাই না? এখানে আবার দুটো অপশন দিয়েছে, আরও দুটো অপশন হবে। তো যাই, এখানে দেয়নি, তাহলে আমরা করে নিই A4 B2 C1 D3। মনে থাকলো? 20 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নিই। 20 নম্বর কোয়েশ্চেনটা কী রয়েছে? 20 নম্বর। 20 নম্বরে একটা ডায়াগ্রাম দিয়েছে, উপরে লেখা আছে স্বাধীনতা, নিচে লেখা আছে প্রকৃতির সঙ্গে সক্রিয় যোগাযোগ, আর ডান দিকে লেখা আছে সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ। এইটা শিক্ষণ পদ্ধতি আছে, হ্যাঁ, কারোর না কারোর শিক্ষণ পদ্ধতি। স্বাধীনতার কথা বলেছে, প্রকৃতির সঙ্গে সক্রিয় সঙ্গে, উত্তর পেয়ে গেছো আশা করি। প্রকৃতির কথা বলেছে মানে উত্তর পেয়ে গেছো। আর সৃজনশীল চিন্তাভাবনা, ক্রিয়েটিভিটির কথা বলছে, তাহলে উত্তর তো অলরেডি পেয়ে গেছো। দরকার নেই তো এতগুলো পদ্ধতিও মনে রাখতে হবে না, একটা পদ্ধতি মনে রাখলেই আমার সবগুলো উত্তর রেডি। তাহলে উত্তর পেয়ে গেলাম, প্রকৃতির সঙ্গে সক্রিয় সংযোগ, স্বাধীনতা, সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ। এই প্রত্যেকটা শিক্ষণ পদ্ধতি বলা আছে রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতিতে, অপশন এ, তাই তো? রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতি, রাইট? রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতি, রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতি। ক্লিয়ার?
এইবার চলে আসছি আমরা 21 নম্বর কোয়েশ্চেন। দেখো 21 নম্বর কোয়েশ্চেন ভেরি ইজি আছে, একদম ইজি, ভেরি ইজি। বলছে বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন কে? আই রিপিট ওয়ান্স এগেন কোয়েশ্চেনটা, বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন কে? এবার তোমরা সবাই উত্তর দেবে স্যার পেরিয়ার, 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 আঙুল সঞ্চালনমূলক পদ্ধতির প্রবক্তা পেরিয়ার। হ্যাঁ, করপল্লবী আঙুল সঞ্চালনমূলক পদ্ধতি, যাকে আমরা ভারতীয়রা বলে করপল্লবী, তো সেটা তো পেরিয়ারের বলা কথা। কিন্তু পয়েন্ট টু বি নোটেড আমার গোপু সোনা, এখানে পেরিয়ার অপশানে নেই। তাহলে কি কোয়েশ্চেন ভুল আছে? কি তোমার তো মনে হচ্ছে কোয়েশ্চেনটা তো মানে ভুল আছে, অপশানগুলো ভুল আছে। এখানে অপশানগুলো কী কী দিয়েছে বলছে, স্কিনার, জোয়ান পাবলো বনে, বার্বে, লুইস ব্রেল। এই বাবা, পেরিয়ার তো অপশানে নেই, পেরিয়ার তো অপশানে নেই, তাহলে পেরিয়ার উত্তর তো হবে না। তার মানে তুমি যদি এখন মনে করো আমি একটা অপশান কেটে দিয়ে পেরিয়ার ঢুকিয়ে দিই, তা ওটা তো করলে হবে না। এখানে সঠিক অপশানই আছে। ভালো করে আমার দেওয়া কনটেক্সটের যে নোটটা দিয়েছিলাম, ভালো করে শুনবে, আমি যে নোটটা দিয়েছিলাম সেই নোটসের মধ্যে দেখবে শ্রবণ প্রতিবন্ধী বলে একটা পয়েন্ট করেছিলাম, এবং সেই শ্রবণ প্রতিবন্ধীর আমি প্রত্যেকটাই তো লিখেছি। দৃষ্টি প্রতিবন্ধীর কিছু কথা লেখানো আছে, শ্রবণ প্রতিবন্ধীর কিছু কথা লেখানো আছে, তাই তো? শ্রবণ প্রতিবন্ধী বলে যে পয়েন্টটা করেছিলাম, সেই যে ইন্ট্রোডাকশন একটা পার্ট দিয়েছিলাম, ওই ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে লাস্ট লাইনটাতে চেক করবে, আমি কিন্তু উত্তরটা দিয়েছিলাম জোয়ান পাবলো বনে। সর্বপ্রথম বধিরদের জন্য, অর্থাৎ যারা কানে শুনতে পায় না, বধিরদের জন্য অর্থাৎ যারা শ্রবণ প্রতিবন্ধী, তাদেরকে আঙুলের মাধ্যমে শেখানোর, অর্থাৎ আঙুলের সাহায্যে বানান করে পদ্ধতির কথা শেখানোর চেষ্টা করেছিলেন বা শেখানোর পদ্ধতির কথা উল্লেখ করেছিলেন জোয়ান পাবলো বনে। পরবর্তীতে আবিষ্কার করলেন পেরিয়ার। মনে থাকবে, এই যে দুটো কোয়েশ্চেন গুলালে চলবে না, উত্তর হচ্ছে অপশন বি। তোমাদের টেক্সট বইও আছে, যারা মোটামুটি সাতরা পাবলিকেশনের বইটা ফলো করো, মেবি আমার মনে পড়ছে না ঠিক কোন বই থেকে আমি দেখেছি, তো সাতরা পাবলিকেশন, সম্ভবত সাতরা পাবলিকেশনের বইটাতে তুমি লক্ষ্য করবে শ্রবণ প্রতিবন্ধীদের যে জায়গাটা আছে সেখানে কিন্তু জোয়ান পাবলো বনের কথা লেখা আছে। তাহলে প্রথম আঙুলের সাহায্যে বানান শেখানোর পদ্ধতি বলছে, আঙুলের সাহায্যে বানান করে শেখানোর পদ্ধতির কথা বলছে জোয়ান পাবলো বনে প্রথম। তাহলে উত্তর হয়ে গেল 21 বি, জোয়ান পাবলো বনে। মনে থাকবে 21 বি, জোয়ান পাবলো বনে, জোয়ান পাবলো বনে। কোনো বইয়ে জোয়ান লেখা আছে, কোনো বইয়ে জোয়ান লেখা আছে, একই কথা। ওকে, এইবার চলে আসছি 22 নম্বর কোয়েশ্চেন, সত্য মিথ্যা। তাহলে সত্য মিথ্যা আগেই অপশন চেক করব না আমরা। সত্য মিথ্যা তৈরি করার ক্ষেত্রে আগে বিবৃতিটা পড়ব, দুটা বিবৃতি থাকুক, তিনটা থাকুক, চারটা থাকুক, যাই থাকুক, বিবৃতিটা পড়ে পাশেই রাইট না কাটা দিয়ে দেবো। সেই বিবৃতিটা সত্য হলে রাইট দেবো, ভুল হলে কাটা দেবো। এইভাবে দুটা বা তিনটা বিবৃতি থাকবে, সেটা মিলাবে, মিলানোর পর তুমি দেখবে যে তোমার উত্তরটা কোন অপশানে থাকছে। চলো আমরা মিলাই। বলছে 22 নম্বর, বলছে শ্রবণ অক্ষমতা হলো সংবেদনমূলক অক্ষমতা। অবশ্যই শ্রবণ শক্তির কথা বলছে, তাহলে শ্রবণ তো আমরা সংবেদনের মাধ্যমেই আসে, তাই না? তাহলে এটা সংবেদনমূলক অক্ষমতা বলছে, তাহলে এটা ঠিক আছে না ভুল আছে? শ্রবণ ক্ষমতা তো অবশ্যই সংবেদনে অক্ষম, তাই না? সংবেদন, তাহলে মানে ইন্দ্রিয়গত ত্রুটি এটা, তাহলে সংবেদনে অক্ষম মানে শ্রবণ, ঠিকই আছে, তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা ট্রু আছে। বলছে দৃষ্টিমূলক অক্ষমতা হলো বৌদ্ধিক অক্ষমতা, তাই কি? দৃষ্টিগত অক্ষমতা, যে চোখে দেখতে পায় তার কি এটা বুদ্ধির জন্য হয়? বুদ্ধির জন্য হয়? এটা তো তার ইন্দ্রিয়জাত অক্ষমতা, এটা তার ইন্দ্রিয়জাত অক্ষমতা। চোখে দেখতে পায় না মানে কি, তার ইন্দ্রিয়ের ফল্ট রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, তার মধ্যে চোখের সমস্যা রয়েছে, ওই জন্য সে চোখে দেখতে পায় না। এটার সাথে বুদ্ধির কোনো সম্পর্কই নেই, এটার সাথে বুদ্ধির কোনো সম্পর্কই নেই, তার জন্যই এটা কিন্তু ভুল আছে, তাহলে এটা ফলস। আর 3 নম্বর বলছে অটিজম হলো দৈহিক অক্ষমতা, তাই? অটিজম কি দৈহিক? অটিজম কিন্তু একটা মানসিক অক্ষমতা বা বৌদ্ধিক অক্ষমতা বা স্নায়ুগত অক্ষমতা বলতে পারি, তাহলে এটাও ভুল আছে। তাহলে কি দাঁড়ালো? ট্রু, ফলস, ফলস। কারণ অটিজম আমরা পড়েছি, দৃষ্টিহীন আমরা পড়েছি, আর একটা প্রথমে বললাম শ্রবণে অক্ষম, এটাও পড়েছি আমরা, তিনটাই পড়েছি। তাহলে তিনটা পড়েছি মানে আমরা বুঝে গেলাম ট্রু, ফলস, ফলস। কোথায় লেখা আছে দেখো, অপশন সি, ট্রু, ফলস, ফলস। তাহলে অপশন সি আমরা করব, তাই তো? একেরটা হবে ট্রু, দুয়েরটা হবে ফলস, অ্যান্ড তিনেরটা হবে ফলস।
ট্রু ফলস ফলস মনে থাকবে। এবার চলে আসছি 23 নম্বর কোয়েশ্চেন 23। 23 নম্বর কোয়েশ্চেনটা বলছে অন্ধদের জন্য 6টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন। 6টি, 9টি হবে না, এটা ভুল করে হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রিন্টিং মিস্টেক বলতে পারো। আর যদি মজা করে বলি আমরা তাহলে কি বলবো, যিনি প্রশ্ন করেছেন তার মধ্যে নিশ্চয়ই কোনো ডিসলেক্সিয়া প্রবলেম আছে, তাই তো। তো যাই হোক, তাহলে আমি কি বলবো, এখানে বলবো কোয়েশ্চেনটা যেটা দিয়েছে যে অন্ধদের জন্য 6টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন কে? 6টি, 9টি হবে না, 9টা কেটে 6 করো। তাহলে অপশান আছে অ্যালকর্ন, ফাদার লার্নার, লুইস ব্রেল নাকি চার্লস বার্থিয়ের। সবাই জানি অন্ধদের শিক্ষা পদ্ধতি ব্রেল পদ্ধতি। আর 6টি বিন্দু, এই ব্রেল পদ্ধতিতে 6টি বিন্দুর কথা কে বলে? লুইস ব্রেল। উত্তর হবে লুইস ব্রেল। এখানে লুই হয়ে গেছে, দন্তের স লাগিয়ে দিবে। অপশন সি লুইস ব্রেল, তাই তো, লুইস ব্রেল মনে থাকবে, লুইস ব্রেল। ক্লিয়ার? এবার চলে আসছি 24 নম্বর কোয়েশ্চেন 24। 24 নম্বর কোয়েশ্চেন আবার একটা ডায়াগ্রাম দিয়েছে। হুয়ের মত অনুযায়ী ভিন্ন সক্ষমতা শিশুদের শিক্ষা। আমার ভালো মতো মনে আছে, এখানে আমি একটা বোর্ড ওয়ার্ক করেছিলাম এবং আমি এখানে কালার পেন ইউজ করেছিলাম, মনে আছে, লাল সবুজ, মানে খুব শখে ভালোবেসে করেছিলাম। নর্মালি ওই কালারগুলো একটু লাইটের আলোতে খুব একটা রিফ্লেক্ট করে না, তো ভালোবেসেই মনে ছিল একদিন করে দেখি কেমন লাগে। তো এই যে লাল সবুজ নীল, এটা দিয়ে আমি একটা চিত্র এঁকে বুঝিয়েছিলাম হুয়ের মতে, তাই তো। আমি উদাহরণও দিয়েছিলাম, মনে আছে। কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি কিন্তু ওই চ্যাপ্টারের ক্লাসটাকে আমি পাবলিকও করে দিয়েছিলাম, মেবি আমার মনে পড়ছে না। তো সেই ক্লাসটা কিন্তু তোমরা আশা করছি প্রত্যেকেই দেখেছো, এবং যারা দেখেছো তারা প্রত্যেকে উত্তরটা দিতে পারবে। হুয়ের মতে ভিন্ন সক্ষমতা শিশুদের যে ভাগ, একটা হচ্ছে ব্যাহত শিশু আর একটা আছে প্রতিবন্ধী শিশু। তো মাঝখানে কোনটা হবে? অপশন তো এখানে দেওয়া নেই, কোনো কারণে অপশনগুলো হয়তো বাদ চুপ পড়ে গেছে। তো মাঝখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কী হবে? অপশন দেওয়া নেই, তোমাদেরকে বলতে হবে। বলো উত্তর। অক্ষমতা। এই তো বলে দিচ্ছ, ভেরি গুড। উত্তর হবে অক্ষমতা। তাহলে 24 উত্তর হবে অক্ষমতা, মনে থাকবে। 24-এর উত্তর হবে অক্ষমতা। বেশ। 25 নম্বর 25। 25 নম্বর ড্যাশে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নাই। কোথায় শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শিক্ষার উদ্যোগ প্রথম কোথায় নেওয়া হয়? এটা মেমোরি বেসড কোয়েশ্চেন, এটা যারা পড়েছো তারা জানবে। উত্তর হবে স্পেনে, তাই তো, স্পেন। উত্তর কোথায় হবে? স্পেন, ডি, স্পেনে। ক্লিয়ার? স্পেনে। এবার চলে আসছি আমরা 26 নম্বর কোয়েশ্চেন। তাহলে 26 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে? মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় 3R এর বদলে 3R, রিডিং রাইটিং অ্যারিথমেটিক, এই 3R এর বদলে 3A। ও মাই গড, এই প্রশ্নটা তো ঘেটে দিয়েছে, তাই না? কিচ্ছু ঘাটেনি, সব বুঝিয়ে দেবো। তাহলে 3 এর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়। তো এখানে 3A, 3টা এ, একটা বলেছে ব্যক্তিগত দক্ষতা, একটা বলেছে সামাজিক দক্ষতা, আর একটা বক্স করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে। তো ওই জিজ্ঞাসা চিহ্নে কি হবে? অপশন দেওয়া আছে পারিবারিক দক্ষতা, অপশন বি আছে কৌশলগত দক্ষতা, অপশন সি আছে পেশাদারিত্বের দক্ষতা, আর অপশন ডি আছে নাগরিক দক্ষতা। আই রিপিট ওয়ান্স এগেন, মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় 3R এর পরিবর্তে, মানে 3Rকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, রিডিং রাইটিং অ্যারিথমেটিক 3R এটাকে বাদ দেওয়া হয়েছে, তার পরিবর্তে 3A এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 3A, 3 লিখে ক্যাপিটাল A। তাহলে 3A এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখানে 3A বলতে দুটো এর গল্প দিয়ে দিয়েছে, একটা বলেছে ব্যক্তিগত দক্ষতা, একটা বলেছে সামাজিক দক্ষতা। তো আর একটা 3টা এ, তাহলে একটা ব্যক্তিগত, একটা সামাজিক, আর একটা এ কি? তো সেটার অপশন দেওয়া আছে পারিবারিক, কৌশলগত, পেশাদারিত্ব নাকি নাগরিকত্ব, এইটা। তাহলে আগে তোমাকে জানতে হবে যে 3A কোনটা, 3A কোনটা, এটা আগে মনে রাখতে হবে। মনে রাখবে 3A এমন একটা কনসেপ্ট যা মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপন এবং তাকে আত্মনির্ভরশীল এবং তার সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। কী কী বললাম? দৈনন্দিন জীবনযাপন একটা এ, আত্মনির্ভরশীল দুটো এ, আর একটা বললাম তাকে সামাজিক দক্ষতা নির্বাচনে সাহায্য করে। তো ইংলিশে যদি বলি আমরা অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, এডিএল বলে। একটা হচ্ছে একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর একটা এ হচ্ছে অ্যাডাপটিভ বিহেভিয়ার, মানে হচ্ছে পরিবেশ অনুযায়ী খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা। তো এখানে তো আমার এত কিছু জেনে লাভ নাই, এখানে যেটা জানতে হবে যে 3A, এই যে 3A এর যে কথাটা বলা হয়েছে, তো সেখানে কি হবে? এখানে কি হবে 3 এর জায়গাতে? তাই তো, একটা 3A বলছি অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা, একটা বলছি অ্যাডজাস্টমেন্ট,
অ্যাডজাস্টমেন্ট মানে কি? অ্যাডজাস্টমেন্ট কথার বাংলা হচ্ছে অভিযোজনের ক্ষমতা। আরেকটা হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে কি? অর্জন করার ক্ষমতা। তাহলে অ্যাকসেপ্টেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাচিভমেন্ট, এই যে তিনটা, এবং তার সাথে এই তিনটাকে তুমি যদি একটু ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, তাহলে মনে রাখবে এই 3A, তিনটা এর কথা তো আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক বইপত্র দেখবে লেখা থাকবে, এটা হয়তো তোমরা যে বইগুলো ফলো করছো সেখানে নাও থাকতে পারে, উঁচু ক্লাসের বইগুলোতে থাকতে পারে, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বলে যে বই টইগুলো আছে, হ্যাঁ, গ্র্যাজুয়েশনের, মাস্টার ডিগ্রির, ওই বইগুলোতে থাকতে পারে। তুমি দেখবে এখানে আমাদের কিন্তু পারিবারিক দক্ষতার উপরেও জোর দেওয়া হয়। কেন বলো তো? পারিবারিক দক্ষতার এখানে অ্যাড হয়ে যাচ্ছে কেন? এই যে আমার একটু আগে আমি অপশানে পেলাম না পারিবারিক দক্ষতা, কেন অ্যাড হচ্ছে? কারণ পারিবারিক দক্ষতার উপর যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে ব্যক্তি আত্মনির্ভরশীল হতে পারে। কে? মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা, তাই না? মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটা আত্মনির্ভরশীল হতে পারে। ওই জন্য এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই তোমার সামাজিক, ব্যক্তিগত, আর একটা এ হচ্ছে পারিবারিক। তাহলে উত্তরটা কোথায় আছে? পারিবারিক দক্ষতা অপশন এতেই আছে। দেখো, পারিবারিক দক্ষতা, কৌশলগত দক্ষতা, পেশাদারিত্বের দক্ষতা, নাগরিক দক্ষতা, এগুলো মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তুমি যদি মানসিক প্রতিবন্ধীদের কনসেপ্টটা থাকে তোমার মধ্যে, তাই তো, মানসিক প্রতিবন্ধী যারা, আমি একটা স্কেল আলোচনা করেছিলাম মানসিক প্রতিবন্ধীদের, যে 25 থেকে 45-এর মধ্যে থাকলে সে কি ধরনের, তাই তো, শিক্ষামূলক প্রতিবন্ধী নাকি সে তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী, এইভাবে পড়েছিলাম তো, মনে আছে তো এগুলো? তো এই জায়গাগুলো তুমি যদি একটা ওভারঅল তোমার ছোট্ট একটা কনসেপ্ট থাকে, তুমি নিজেও বুঝতে পারবে যে তাদেরকে কোনো পেশাগত দিক থেকে দক্ষ করে তোলা এটা সম্ভব নয়। পেশাগত দিক থেকে দক্ষ করে তোলা যাবে, তাহলে এটা তো বাদ, এমনি বাদ। নাগরিকের দক্ষতা, তারপরে একটা সচেতন নাগরিক, কর্তব্যপরায়ণ নাগরিক, এটাও সম্ভব না, কারণ সে প্রতিবন্ধী, মানসিকভাবে প্রতিবন্ধী, বেঁচে রয়েছে সেটাই অনেক, তাই না? তাহলে সামান্য কিছু নিজের পরিবারের সাথে যাতে মানিয়ে নিতে পারে, নিজের পরিবারের সাথে যাতে অভিযোজন করতে পারে, কনভারসেশন করতে পারে, মিথস্ক্রিয়া করতে পারে, সেই দক্ষতাটাই গড়ে তোলানো। তাহলে সেটা কি? সেটাই তো তোমার মানিয়ে নেওয়া বা অভিযোজন, তাই তো? তাহলে এখানে সামাজিক পেয়ে গেলাম, ব্যক্তিগত পেয়ে গেলাম, তার সাথে একটা বলবো পারিবারিক দক্ষতা। তাহলে উত্তর হবে 26-এর এ। 26-এর এ, পারিবারিক দক্ষতা। মনে থাকবে, 26-এর এ, পারিবারিক দক্ষতা। বারবার করে বলছি, যে উত্তরই করুক না কেন, উত্তর কিন্তু এটাই হবে, পারিবারিক দক্ষতা। ক্লিয়ার? কারণ এগুলো নিয়ে কিন্তু প্রচুর স্টাডি করতে হয়, এবং আমি এগুলো, এই ধরনের কোয়েশ্চেনগুলো আমি কিন্তু নানান বই, তুমি গুগল বলো, বিভিন্ন বইপত্র বলো, অনলাইন লাইব্রেরি বলো, সমস্ত জায়গাতে কিন্তু আমি এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, তারপরেই কিন্তু তোমাদেরকে এই সলভ পেপারটা দিচ্ছি। মাথায় রেখে, মানে একটা কিছু মনে হলো আমি মার্ক করে দিলাম, ওটাই বলে দিলাম, হ্যাঁ 100% সত্য এটাই, তাহলে কিন্তু হবে না। তোমাকে নিজের যুক্তি দিয়ে বুঝতে হবে যে এখানকার মধ্যে কোনটা সত্য, কোনটা সঠিক, এইটা ভালো করে বুঝতে হবে। মাথায় ঢুকলো কেন আমি কথাটা বললাম? তাহলে অ্যাকসেপ্টেন্স, অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাচিভমেন্ট। তাহলে অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণযোগ্যতা, অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে অভিযোজনের ক্ষমতা, এবং অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জনের ক্ষমতা। তাহলে এই যে তিনটে বিষয়ের কথা বললাম, এই তিনটে বিষয়ের মধ্যে কিন্তু আমাদের, তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন বইপত্রের যদি তুমি লক্ষ্য করো, বইপত্র অনুযায়ী বা গুগল টুগল দেখলেও হয়তো বুঝতে পারবে, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক রকমভাবে দিতে পারে, তুমি দেখবে সেখানে কিন্তু মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মানিয়ে নেওয়া, কারণ তারা মানসিক প্রতিবন্ধী, তো মানসিক প্রতিবন্ধী মানিয়ে নেওয়ার ক্ষমতা আমরা কি পারিবারিক দক্ষতাতেই তো পেয়ে থাকি। তো মানিয়ে নেওয়া কি পরিবার তোমাকে শেখাবে, পরিবার তোমাকে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করবে, পরিবার তোমার পাশে থাকবে, পরিবার তোমাকে গুরুত্ব দেবে, তবেই না তুমি সেই পরিবারের সাথে কনভারসেশন বা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে পরিবারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমরা হোম লিভিংটাকে গুরুত্ব দেব, হোম লিভিং স্কিল অর্থাৎ পারিবারিক দক্ষতাকে গুরুত্ব দেব। আর তার জন্যই কিন্তু এখানে এই পারিবারিক দক্ষতা কেন? আত্মনির্ভরতার জন্য, নিজেরা যাতে নিজেদের উপরেই নির্ভরশীল থাকতে পারে, তাই তো, নিজেরা যাতে নিজেদের উপরেই নির্ভরশীল থাকতে পারে। তুমি প্রতিবন্ধী মানেই যে অন্য কারোর উপর ডিপেন্ড থাকবে এমনটা নয়, তাই তো। এবার প্রতিবন্ধীর অনেক ভাগ আছে, আমরা পড়েছিলাম, তাই তো, তোমার কি বলে তত্ত্বাবধানযোগ্য প্রতিবন্ধী, শিক্ষাগত প্রতিবন্ধী, এরকম ভাগ আছে। তো ভাগ অনুযায়ী ব্যক্তি কি করবে? ভাগ অনুযায়ী ব্যক্তি, প্রতিবন্ধকতার মাত্রা অনুযায়ী ব্যক্তি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবে, এবং সেই ক্ষেত্রে তাকে কে? পরিবার সাহায্য করবে, পারিবারিক দক্ষতা অর্জনে সাহায্য করবে। মনে থাকলো কনসেপ্টটা, বিষয়টা কি বললাম? পারিবারিক দক্ষতা অর্জনে সাহায্য করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। আর পারিবারিক দক্ষতা মানেই এখানে উত্তরটা চলে আসবে আত্মনির্ভরতার জন্য। তো আত্মনির্ভর বলে তো অপশন নেই, অপশন ছিল পারিবারিক দক্ষতা, ওই জন্য উত্তর আমরা পারিবারিক দক্ষতা। আর বাকি যে
অপশনগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এই ক্ষেত্রে মানে মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়, কারণ নাগরিকত্ব, পেশাদারিত্ব এগুলো মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়। এগুলো তোমার বা আমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কারণ তুমি বা আমি সুস্থ স্বাভাবিক মানুষ, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু ওদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এইবার চলে আসছি আমরা 27 নম্বর কোয়েশ্চেন। তাহলে 27 নম্বর কোয়েশ্চেনটা কী রয়েছে? ভেরি ইজি কোয়েশ্চেন রয়েছে 27 নম্বর। রাজু 61 লিখতে গিয়ে ভুল করে 16 লিখেছে, কী হবে? অনেকেই এটা ভুল করে চলে আসে, অনেকেই ভুল করবে, আমি জানি অনেকেই ভুল করবে। এটা আমি বলেছি সে তাকে 61 লিখতে বলা হয়েছে, সে ভুল করে 16 লিখে দিয়েছে। তাহলে 61 লিখতে গিয়ে 16 লিখলো, কী করলো? উল্টা লিখলো। ওয়াসকে স বলছে, শকে ওয়াস বলছে, বিকে ডি বলছে, ডিকে বি বলছে, কিউকে পি বলছে, পিকে কিউ বলছে। এগুলো কি? এগুলো সব কিসের উদাহরণ? এগুলো ডিসলেক্সিয়ার উদাহরণ। আমরা পড়েছিলাম শিক্ষণে অক্ষমতার ক্ষেত্রে। কিন্তু যারা বলছে স্যার এটা তো লেখার কথা বলেছে, ডিসগ্রাফিয়া কেন হবে না? আমি আগেই বলে দিচ্ছি, লেখার ডিসগ্রাফিয়ার মূল কনসেপ্টটা ভালো করে দেখবে। ডিসগ্রাফিয়া হচ্ছে বানান ভুল করবে, ডিসগ্রাফিয়া হচ্ছে লেখার মাঝে কোনো স্পেস দেবে না, ডিসগ্রাফিয়া হচ্ছে কখন স্ট্যান্ডা দিতে হয় কখন প্যারা দিতে হয় সে জানে না, ওইটা হচ্ছে ডিসগ্রাফিয়া। কিন্তু এখানে 61 লিখতে গিয়ে 16 লিখেছে, পি লিখতে গিয়ে কিউ লিখেছে, ওয়াস লিখতে গিয়ে স লিখেছে। এটা কি? এগুলো সবই হচ্ছে ডিসলেক্সিয়ার উদাহরণ। তাহলে উত্তরটা ডিসলেক্সিয়া দেখো কোথায় আছে? ডিসলেক্সিয়া আছে অপশন, কোথায় আছে ডিসলেক্সিয়া? অপশন সি, সিতে আছে ডিসলেক্সিয়া। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 27-এর সি, তাই তো? ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া। এবার চলে আসছি আমরা 28 নম্বর কোয়েশ্চেন, 28। তাহলে 28 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে হলে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? কার্যকর এবং সফল, তাড়াহুড়া করে করলে কিন্তু উত্তর ভুল হয়ে যেতে পারে, ভালো করে প্রত্যেকটা অপশন চেক করতে হবে। বলছে বিদ্যালয়ের পরিচারিকাদের, তাই কি বিদ্যালয়ের যারা পরিচালনা করে পরিচারিকা তাদের রোল কি রয়েছে? না, তাদের তো রোল নেই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কার্যকর করতে তাদের তো কোনো ভূমিকা নেই, তাই না? এটা তাহলে হবে না, এ বাদ। আচ্ছা, বিতে বলছে শিক্ষক শিক্ষিকাদের, হ্যাঁ অবশ্যই অন্তর্ভুক্তিমূলক শিক্ষারকে ভালো করে সাফল্য লাভ করতে গেলে শিক্ষক শিক্ষিকা দুজনকেই দরকার, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী উভয়কেই দরকার, তাহলে এটা হবে। তাহলে এ হয়ে গেল, বি উত্তর হচ্ছে, এ হচ্ছে না। কিন্তু সিতে দেখি বিদ্যালয়ের সহপাঠীদের, শিক্ষার্থীর কথা এইমাত্র বললাম, তাহলে বি আর সি দুটোই ঠিক। তাহলে বি আর সি কোথায় আছে? অপশন ডিতে আছে, অপশন ডি, বি ও সি উভয় ঠিক, বি ও সি উভয় হবে উত্তর, মনে থাকবে, বি ও সি উভয়। এবার চলে আসছি 29, 29 নম্বর কোয়েশ্চেন, 29। দেখো 29 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি। বলছে ভিন্নভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার কোন আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয়? আন্তর্জাতিক সম্মেলন বলেছে, আন্তর্জাতিক সম্মেলন কি হবে? অবভিয়াসলি ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মেলন। উত্তর তো পেয়ে গেল, এটা ইউনেস্কো হয়ে গেছে, আইটা হবে না, ই হবে, ইউনেস্কো। অপশন ডি, অপশন ডি পেয়ে গেলাম, ইউনেস্কো, তাই তো? অপশন ডি ইউনেস্কো। ব্যাস, এবার চলে আসছি 30 নম্বর কোয়েশ্চেন, একদম শেষের দিকে আছি। যারা উত্তরগুলো আগেই করে রেখেছিলে, সলভ পেপারটা পেয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই জানাবে যে কার কটা ঠিক হয়েছে, কে কত পেলে। 40, এটাই ধরে নাও তোমার এইচএসের প্রশ্নপত্র। তাহলে এইচএসের প্রশ্নপত্র যারা অলরেডি সলভ করে রেখেছিলে এবং তোমরা ভরসাই ছিলে যে কখন স্যার দেবেন এবং আমরা উত্তরগুলো মিলিয়ে আমাদের ভুল ত্রুটিগুলো যাচাই করে নেব, তো তাদের উদ্দেশ্যে স্পেশালি বলছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে যে তোমরা কে কত পেয়েছো 40টা এমসিকিউ এর মধ্যে। ওকে, চলো। আচ্ছা, 40 নম্বর কোয়েশ্চেন, 40 বলছি, 30 নম্বর কোয়েশ্চেন আমরা কি দেখব? 30 নম্বর কোয়েশ্চেনে বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল্যায়ন হবে কি? বিচ্ছিন্ন না মান নির্ভর, নিরবিচ্ছিন্ন নাকি সাময়িক? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল্যায়ন অবভিয়াসলি নিরবিচ্ছিন্ন হবে, আমি বলেছিলাম নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন। তাহলে অপশন সি, অপশন সি নিরবিচ্ছিন্ন। আচ্ছা, এখানে একটু আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে, এই যে নিরবিচ্ছিন্ন কথাটা যে আমি বললাম, তাই তো? বর্তমান এডুকেশন সিস্টেমে এই যে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন এটা কিন্তু চলছে। ক্লাস 5 থেকে 10 বা 9 অবধি নিরবিচ্ছিন্ন শিক্ষার মূল্যায়ন চলছে। সেই মূল্যায়নটার নাম কি বলতে হবে। মূল্যায়নটার নাম কি আমি বলে দিচ্ছি, তোমরা 2020 জাতীয় শিক্ষানীতিতেও পড়েছ, সিসিই। কি বললাম? সিসিই, এই যে সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন, মনে থাকবে, কন্টিনিউয়াস অ্যান্ড
কম্প্রিহেন্সিভ এভালিউশন, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলছি আমরা এটাকে, তাই তো? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ মূল্যায়ন বা এভালিউশন, এই যে CCE, এইটা কিন্তু ভালো করে মনে রাখবে। পারলে তোমরা তোমাদের যে খাতায় লিখছো বা টেস্ট পেপারে মার্ক করছো সেখানে কিন্তু নোট ডাউন করে রাখবে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালিউশন হয়ে গেল। এইবার চলে আসছি আমরা 31 নম্বর কোয়েশ্চেন 31। তো 31 কোয়েশ্চেনটা দেখো। 31 নম্বর কোয়েশ্চেন কী করবো? 31 নম্বর কোয়েশ্চেনে আমাদের রয়েছে ইউনেস্কোর শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে, সেটা কি? ইউনেস্কো কার অধীনে কাজ করে? সবাই জানি, ক্লাস 11এই পড়েছিলাম। অপশান আছে ইউনিসেফ, হু, ইউএনও, এনসিটি, তাই তো? তাহলে ইউনেস্কো একটা আমরা কি বলি? ইউনেস্কো আন্তর্জাতিক সংস্থা, তাহলে অবশ্যই আন্তর্জাতিক সংস্থার আন্ডারেই কাজ করবে। আন্তর্জাতিক সংস্থা তো জাতীয় সংস্থার আন্ডারে কাজ করবে না। তাহলে হু বাদ হয়ে গেল, হ্যাঁ, ইউএনও, এনসিটি, ইউনিসেফ, তাহলে এনসিটিও বাদ হয়ে গেল। তাহলে বাদ এবার পড়ে থাকছে দুটো, একটা ইউএনও, একটা ইউনিসেফ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আর একটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউনিসেফ আর একটা বললাম ইউএনও। উত্তর কী হবে? উত্তর হবে, অলরেডি পেয়েও গেছি উত্তর, ভেরি গুড, অপশন সি, ইউএনও। মনে থাকবে ইউএনও। 31 নম্বরের উত্তর হচ্ছে ইউএনও, মনে থাকবে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এইবারে চলে আসছি আমরা পরের কোয়েশ্চেনটা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 32। প্রত্যেকবার কম বেশি পরীক্ষায় আসে, প্রত্যেক বছরই এসছে। ডেলার্স কমিশন থেকে প্রশ্নটা দিয়েছে শিক্ষার স্তম্ভ থেকে। কি বলেছে? শিক্ষার প্রথম স্তম্ভটি হলো ড্যাশ জন্য শিক্ষা। বলো। আমরা বলেছিলাম লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। অর্থাৎ প্রথম থেকে যদি বলি, আমি এখানে একটা কমিশনের যে ডেলার্স কমিশনের যে পিলারগুলো আমি একে বুঝিয়েছিলাম। প্রথম স্তম্ভটাই ছিল লার্নিং টু নো, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। দ্বিতীয় স্তম্ভ ছিল লার্নিং টু ডু, অর্থাৎ কর্মের জন্য শিক্ষা। তৃতীয় স্তম্ভ ছিল লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একত্রে বসবাসের জন্য শিক্ষা। 4 নম্বর ছিল লার্নিং টু বিই, লার্নিং টু বি, মানুষ হওয়ার জন্য শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। তাহলে কোনটা প্রথমে? জ্ঞান অর্জন। তাহলে উত্তর অপশান এ, জ্ঞান অর্জন। তাহলে অপশান এ, 32-এর এ পেয়ে গেলাম আমরা, তাই তো? 32 এ, উত্তর কী হবে? জ্ঞান অর্জন। উত্তর হবে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। হয়ে গেল 32। এইবার চলে আসছি আমরা 33 নম্বর কোয়েশ্চেন। এইখানে চলে আসছে একটু, ঠিক আছে? 33 নম্বর কোয়েশ্চেন, না তোমাকে মিটাতেই হবে। 33 নম্বর কোয়েশ্চেনটা দেখি কি বলছে। সাক্ষরতার দশক বলা হয় ড্যাশ সালকে। নোটসের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন নোটসে আছে, প্রত্যেকটা প্রশ্ন আছে। দুই একটা আমি শুধু বাইরে থেকে দেখতে পেলাম, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম। ওই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু মার্ক করলে না কেউ। এই যে ডায়াগ্রাম ভিত্তিক একটা প্রশ্ন একটু আগে দেখলাম, কোনটা বলো তো? 26 নম্বর কোয়েশ্চেনটা, যে 26, এইটা পারিবারিক দক্ষতা, এটাকে গোল করো। 26 নম্বর কোয়েশ্চেনটাকে গোল করো, প্রত্যেকে গোল করবে 26 নম্বর কোয়েশ্চেন। ওকে, তো তারপর আমরা দেখতে পাচ্ছি কি বললাম, সাক্ষরতার দশক বলা হয় কত সালকে? দশক মানে কি? 10 বছর। তাহলে 10 বছর করেই আছে প্রত্যেকটা সাল। তাহলে 10 বছর কোনটা? 1990 থেকে 2000। ভেরি গুড, এত উত্তর দিয়ে দিচ্ছ, ভেরি গুড। সি, 1990 থেকে 2000। তাহলে 33-এ সি পেয়ে গেলাম, 1990 থেকে 2000, তাই তো? এবার চলে আসি 34, 34 নম্বর কোয়েশ্চেন। 34 নম্বর, টিএলসির পুরো নাম কি? সবাই জানি, টোটাল লিটারেসি ক্যাম্পেন। টোটাল লিটারেসি ক্যাম্পেন বাংলায় বললে কি বলি? পূর্ণ সাক্ষরতা অভিযান। পূর্ণ সাক্ষরতা অভিযান বা টোটাল লিটারেসি ক্যাম্পেন। দেখো টোটাল লিটারেসি ক্যাম্পেন কোথায় লেখা আছে? টোটাল লিটারেসি ক্যাম্পেন লেখা আছে হচ্ছে টোটাল লিটারেসি ক্যাম্পেন, অপশন সি, সিতে আছে টোটাল লিটারেসি ক্যাম্পেন। তাহলে 34-এর সি, আমি এখানে আর লিখছি না। ওকে, আচ্ছা। তারপর দেখো 35 নম্বরটা বলতে হবে, 35 নম্বরটা বলতে হবে, 35 CWSN। এই যে ডিএলএড এর পরীক্ষা চলছে এখন, ডিএলএড এর পরীক্ষা এই কোয়েশ্চেনগুলো ছিল। টিএলসির পুরো নাম কি? তারপর CWSN এর পুরো নাম কি? তোমাদের বাড়িতে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকে, ডিএলএড, প্রাথমিক শিক্ষায় চাকরি করার জন্য, প্রাইমারি স্কুলে চাকরির জন্য আগে ডিএলএড পরীক্ষায় কোয়ালিফাই করতে হয়। ডিএলএড হচ্ছে একটা কোর্স। তো এই পরীক্ষা রিসেন্ট চলছে, এখন পরীক্ষাগুলো চলছে, পার্ট 2, পার্ট 1 এগুলো চলছে। তুমি দেখবে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকে, যে 3টা পরীক্ষা অলরেডি হয়ে গেল ডিএলএড এর, তুমি দেখবে সেই পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল।
এই কোয়েশ্চেনটা ছিল CWSN, কারণ আমি যখন গার্ড দিচ্ছিলাম পাশেই কোনো একটা স্টুডেন্ট সলভ করছিল, আমি দেখলাম CWSN দিয়েছিল। তাহলে দেখো চাকরির পরীক্ষাতেও, কম্পিটিটিভ পরীক্ষাতেও, বিভিন্ন কোর্স, উচ্চ লেভেলের পরীক্ষা, চাকরির পরীক্ষার জন্য যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতেও কিন্তু এই ধরনের প্রশ্ন থাকছে, আর আমাদেরও থাকছে। তাই জন্যই তো সিলেবাস চেঞ্জ হয়েছে না, ভবিষ্যতে যেন চাকরির ক্ষেত্রে তোমার সুবিধা হয়। তাহলে CWSN এর পুরো নাম কি? উত্তর হবে চিলড্রেন উইথ স্পেশাল নিড। এখানে চাইল্ড লেখা আছে, তোমরা চিলড্রেন করে নেবে। চিলড্রেন উইথ স্পেশাল নিড কত নম্বরে আছে? অপশন বি, চিলড্রেন উইথ স্পেশাল নিড। তাহলে 35-এর বি পেয়ে গেলাম। 36 বলতে হবে, 36 36 বলতে হবে, 36 কি আছে? জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করে কে? জাতীয় সাক্ষরতা মিশন, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এটাও পারবো। 36-এর সি, 36-এর সি, তাই তো। এবার চলে আসছি 37, 37 বলতে হবে, 37-এ কি আছে? আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় কোথায়? 37 গোল করো, 37কে গোল করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। যারা টেক্সট বই ভালো করে পড়বে না তাদের পক্ষে এগুলো বের করা অসম্ভব। তুমি কোনো বইয়ে ওই অনুশীলনী বা যাই বলি না কেন ওগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন তুমি ডাইরেক্ট পাবে না, এগুলো টেক্সট পড়তে হবে, টেক্সট বই লাইন তুলে প্রশ্ন আছে এগুলো। তাহলে কি বললাম? আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় কোথায়? এটা আমাদের লাস্টের দিকে যে চ্যাপ্টারগুলো পড়ছি, সকলের জন্য শিক্ষা, ওই ইউনিটের চ্যাপ্টার 9 থেকে দিয়েছে, সকলের জন্য শিক্ষা থেকে। তাহলে চ্যাপ্টার 9 থেকেই প্রশ্নটা দিয়েছে যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় কোথায়? অপশন কী হবে? অপশন দেখি, বলো দেখি, অপশন কি? অপশন এ, বড়দাই, অপশন এ। তাহলে 37-এর উত্তর হবে অপশন এ। ঠিক আছে, লাস্ট একদম শেষের দিকে আছি। 38 নম্বর কোয়েশ্চেন বলতে হবে, 38 নম্বর কোয়েশ্চেন। আবার একটা ডায়াগ্রাম দিয়েছে, ওহ পুরো ডায়াগ্রামে ভরে গেছে আজকে এই সেটটা, তাই তো। ডায়াগ্রামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ ডায়াগ্রাম। একটাই শুধু একটু গন্ডগোল ছিল, এই যে এটা 26 নম্বরের ডায়াগ্রামটা, তাই তো। এটাই অনেকেরই অচেনা, আমার কাছে অনেক প্রশ্ন অনেকেই করেছে, যারা সলভ করেছো বাড়িতে তারা প্রচুর স্টুডেন্ট আমাকে বলেছে স্যার এটা ঠিক বুঝলাম না, কারণ এটা ওরকম বইপত্রে ডাইরেক্ট উল্লেখ করা নেই, অনেক বই নেই, কারণ আমরা তো সব বই ফলো করতে পারি না ওরকম। টিচাররা আমরা করছি, কিন্তু তোমরা তো পারছো না, তাই না? তোমাদের কাছে হয় একটা বা দুটো রাইটার রয়েছে, ওই জন্য একটু সমস্যা হয়। অসুবিধা নেই, আমি আছি, বলে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি কি বললাম? 37 নম্বরের পর 38 নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে? বলছে শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি কোয়েশ্চেন মার্ক অংশে প্রযোজ্য হবে? তাহলে দেখো চারটে বক্সে চারটে কথা আছে। একটা আছে সেতু পাঠ্যক্রম, বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা, অপারেশন ব্ল্যাকবোর্ড, গ্রাম শিক্ষা কমিটি, VEC, ভিলেজ এডুকেশন কমিটি, ওটাকেই বাংলায় বলে গ্রাম শিক্ষা কমিটি। লেখা রাখো তো, গ্রাম শিক্ষা কমিটি যেখানে দেখলে ওখানে ব্র্যাকেটে লিখে রাখো VEC, ভিলেজ এডুকেশন কমিটি। বই লেখা আছে, আমার নোটসেও লেখা আছে। তাহলে এখানে কি বললাম? সেতু পাঠ্যক্রম মানে কি? ব্রিজ কোর্স, ব্রিজ কারিকুলামের কথা বলছে, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলছে, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলছে, গ্রাম শিক্ষা কমিটি অর্থাৎ ভেকের কথা বলছে। তাহলে চারটার ক্ষেত্রে কোনটা উপযুক্ত হবে? অপশন এতে আছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণ, বয়স্ক শিক্ষার উদ্দেশ্য পূরণ, উচ্চশিক্ষা না বৃত্তিমূলক না, বয়স্ক শিক্ষা প্রথমেই বাদ, উচ্চশিক্ষাও বাদ, বৃত্তিমূলকও বাদ। উত্তর পেয়ে গেলাম সর্বজনীন প্রাথমিক শিক্ষা। তাহলে 38-এর এ পেয়ে গেলাম। তাহলে এটাও কিন্তু খুব সুন্দর ছিল। এবার চলে আসছি 39 কি হবে? 39 দেখি, 39 বলতে হবে ইতিবাচক, লাস্ট চ্যাপ্টার যেটা রিসেন্ট আমি তোমাদের কমপ্লিট করালাম, লাস্ট চ্যাপ্টার 39 কি বলেছে? ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির ড্যাশ দূর করে সক্ষমতাকে জাগিয়ে তোলে, মানুষের মধ্যে আগ্রহ, এনার্জি, মনোযোগ, সক্ষমতা ইত্যাদিকে জাগিয়ে তোলে ইতিবাচক মনোবিদ্যা। কি দূর করে? অপশন দিয়েছে জ্ঞান। বাবা জ্ঞান দূর করবে, এটা হয়? জ্ঞান তো বাদ। সহযোগিতা না, সহযোগিতা পজিটিভ কথা, তাহলে সহযোগিতাও বাদ। দুর্বলতা নাকি প্রতিযোগিতা? উত্তর কি হবে বলো? তুমি ইতিবাচক মনোবিদ্যা, ফাটাফাটি টপিক কিন্তু এটা একটা। ইতিবাচক মনোবিদ্যা তুমি বলো, তাড়াতাড়ি ফাস্ট। উত্তর ভেরি গুড, দুর্বলতা উত্তর, অপশন সি। তাহলে 39ও পেয়ে গেলাম আমরা সি, ইতিবাচক মনোবিদ্যা দুর্বলতাকে দূর করে শিক্ষার্থীদের মধ্যে সক্ষমতাকে জাগিয়ে তোলে। তাহলে এবার 40 নম্বরটা কোথায় লিখি? এইখানে লিখে দিই, এই যে এইখানে লিখছি 40 নম্বর, তাই তো। আচ্ছা এখানে একটা বক্স করে দিই, তাহলে বুঝতে পারবো। 40 নম্বর কোয়েশ্চেন, 40 নম্বর কোয়েশ্চেনের উত্তর কী হবে বলতে হবে?
40 নম্বর কোয়েশ্চেনের উত্তর কী হবে? 40। লাস্ট কোয়েশ্চেন আমাদের এই সেটের, ধরে নাও এইচএস থার্ড সেমিস্টারের, এটাই এখান থেকে মিনিমাম 3-4টা কোয়েশ্চেন কমন ধরেই নাও। মিনিমাম বললাম, ম্যাক্সিমাম তো বাদই দিলাম। ম্যাক্সিমাম 10টা হতে পারে, 12টা হতে পারে, তাই তো? কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বই খুঁটিয়ে প্রশ্ন হয়েছে। খুব সুন্দর লাগলো আমার এই সেটটা। তাহলে দেখো, বলছে রিয়া 5 বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেল। কি মনে হচ্ছে স্যার? কোয়েশ্চেনটা কি আপনার দেওয়া ছিল নাকি এই সেটটা? কি মনে হচ্ছে? এরকম মনে হচ্ছে কিছু? স্যার এবিটিএ কি আপনি কোয়েশ্চেন সেটটা দিয়েছিলেন এই সেটটা? কেন কোয়েশ্চেনগুলো তো মনে হচ্ছে আপনার লেখা বইটা, ওখানেও তো সম্রাট এক্সক্লুসিভেও তো অনেক কোয়েশ্চেন কমন আছে এগুলোর। কি এই কোয়েশ্চেনটা আমি সম্রাট এক্সক্লুসিভ বইটা যখন লিখেছিলাম ওখানেও কিন্তু আমার দেওয়া আছে এবং আমি তোমাদেরকে করিয়েছি, একই রকমই করিয়েছি। রিয়া 5 বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেল। এখন তার মধ্যে যে ধরনের অনুভূতির সঞ্চার হবে সেটা কি? সুখানুভূতি, মানে সুখের অনুভূতি, নাকি নৈতিকতা, নাকি আধ্যাত্মিকতা, নাকি মূল্যবোধ? উত্তর কী হবে বলো? উত্তর আমি দিচ্ছি না, শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা থেকেই প্রশ্নটা দেওয়া হয়েছে লাস্ট চ্যাপ্টার থেকে। রিয়া 5 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর সে চাকরি পেয়েছে। তাহলে চাকরি পাওয়ার পর তার মধ্যে কি মনে হবে, কি ফিল হবে? নৈতিকতা, মূল্যবোধ, নাকি সুখানুভূতি, নাকি আধ্যাত্মিকতা? আধ্যাত্মিকতা তো প্রথমেই গুলি মেরে দিলাম, টুক করে গুলি মেরে দিয়েছি আধ্যাত্মিকতাকে, তাই তো? আধ্যাত্মিকতা প্রথমেই বাদ। তাহলে বাকি তিনটার মধ্যে কোনটা হবে? মূল্যবোধ, নৈতিকতা, নাকি সুখানুভূতি? আনসার অপশন এ, সুখানুভূতি। উত্তর হবে অপশন এ, সুখানুভূতি, তাই তো? সুখানুভূতি মনে থাকবে। তাহলে এই হচ্ছে উত্তর। আমি তো সাইন করে দিলাম, ঠিক আছে? সাইন করে দিলাম একদম। এটাই হচ্ছে আমাদের টোটাল 40টা এমসিকিউ প্রশ্নের উত্তর। তার মধ্যে ভালো করে নোটিস করো এবার একটু, তার মধ্যে এই 40টার মধ্যে 1টা, 2টো, 3টা, 4টা, 5খানা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। 5খানা প্রশ্ন বইকে খুঁটিয়ে তোলা হয়েছে। তার মানে বুঝতে পারছো তো, আমাদের 50% সহজ প্রশ্ন, 30% কঠিন প্রশ্ন, 20% বোধমূলক প্রশ্ন। তো বোধমূলক প্রশ্ন আরও 3টা আছে, 20% মানে কি 40 দুগুণ মানে 4 দুগুণে 8, 8টা প্রশ্ন। 40-এর মধ্যে 8টা প্রশ্ন বোধমূলক থাকবে। তো অলরেডি 5টা কিন্তু আমরা পেয়েও যাচ্ছি, বা এরকম আরও কঠিন, সহজ, বোধমূলক সব মিলিয়ে আমরা কিন্তু প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করলাম। এবং আমি বলে দিচ্ছি, এখানে যা সলভ পেপারটা তোমাদের দেওয়া হলো সম্পূর্ণ নির্ভুল উত্তর, সম্পূর্ণ নির্ভুল উত্তর। কারণ একটা প্রশ্ন একজন এক এক রকম উত্তর দিবে, তাই তো? কারণ তোমরা 2-3 জন আমাকে বলেছো, কেউ একজন বলে স্যার আমার স্কুলে এটার উত্তর এটা বললো, আর একজন বলছে স্যার আমার স্কুলে এটার উত্তর এটা বলেছে। আর ভাই উত্তর এটার ওটার উত্তর হবে না, কেন হবে? কনসেপচুয়াল নিশ্চয়ই কিছু মিস্টেক হচ্ছে আমাদের। তো স্কুলে ভুল হতেই পারে, স্যাররা তাড়াহুড়া করে করছে, ওই আধ ঘন্টা সময়, আধ ঘন্টার মধ্যে ক্লাস করাচ্ছে, তো ভুল হতেই পারে। আরে ভাই তুমি নিজে বাড়িতে 1 ঘন্টা সময় নিয়ে করো। আমি এতক্ষণ ধরে এই যে 1 ঘন্টা 15 মিনিট ক্রস করে গেছে অলরেডি 1 ঘন্টা ক্রস করে গেছে। আমি নন স্টপ তোমাদের সাথে বকে যাচ্ছি এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি নন স্টপ। তাড়াহুড়া করে করলে তো ভুল হবেই, তাড়াহুড়া করব না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেন হলো এটা, কেন ওটা হবে না, সেইভাবে উত্তরগুলো জানার চেষ্টা করবে, নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করবে, তুমি দেখবে তুমি পারছো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি পারছো, 200% পারছো। মনে থাকলো? তাহলে আজকে আমরা অলরেডি প্রথম সেটটা সলভ করে দিলাম। নেক্সট দিন পরপর আমি এরকম সেট দেবো তোমাদেরকে। তবে যারা চাইছো এবিটিএ টেস্ট পেপারে সলভ পেপারটা নিতে, সলভ পেপার টোটাল 6টা না 7টা কটা সেট আছে দেখলাম মোট, তো টোটাল সলভ পেপারের নির্ভুল উত্তর যারা পেতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে 7063619127। কি লিখবে? তোমার নাম লিখবে, তোমার নাম লেখার পর তুমি কি লিখবে? এডুকেশন। ভালো করে শোনো, নাম লেখার পর তুমি কি লিখবে? এডুকেশন এবিটিএ টেস্ট পেপার, এডুকেশন এবিটিএ টেস্ট পেপার লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। আমরা ভালো করে এই কটা দিন, আর হাতে কিন্তু কয়েকটা দিন রয়েছে, কয়েকটা দিন, এখন আর মাস বলবো না, কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা রয়েছে। এই সময়গুলোকে প্রত্যেকে কাজে লাগাও এবং টার্গেট রাখো থার্ড সেমিস্টারের যাতে 40-এ 40 তুলে নিতে পারো। প্রত্যেকের জন্য বলছি, যদি থার্ড সেমিস্টারে 40-এ 40, 40-এ 38, 39 তুলে নিতে পারো, ফোর্থ সেমিস্টারে তোমার কিন্তু আর কোনো টেনশন থাকলো না। ফোর্থ সেমিস্টারে তুমি যদি 5, 7, 8, 10 কমও পাও না, তাও কোনো টেনশন নাই, কারণ তুমি অলরেডি ছক্কা মেরে দিয়েছো। অলরেডি ছক্কা মেরে তুমি একদম ফাইনালে খেলার জন্য জিতে গেছো।
ফাইনালে খেলার জন্য তোমার কোয়ালিফাই হয়ে গেছে। তাহলে তারপরে কোনো একটা ম্যাচে স্কোর কম করো বা নাম্বার কম পাও, কোনো যায় আসে না। তোমার অলরেডি ফাইনাল ম্যাচ জেতার জন্য তোমার অলরেডি স্কোর আগের টেস্টেই উঠে গেছে, তাই তো? তো এইটা প্ল্যানিং রেখে ফোর্থ সেমিস্টার মানে থার্ড সেমিস্টারে একদম টার্গেট রাখো ফুল মার্কস প্রত্যেকটা সাবজেক্টে। থার্ড সেমিস্টার ফুল মার্কস, ফোর্থ সেমিস্টারে চেষ্টা করবো একদম ফুল মার্কস, কেন প্রচুর স্টুডেন্ট অলরেডি পেয়েছে। কিন্তু আমি যতই জোর গলায় বলি যে আমি ফুল মার্কস পাওয়াবই, আমি তোমাকে ফুল মার্কস পেতে সাহায্য করবই, সবাই তো পাবে না ভাই। যেটা বাস্তব সত্য, এটা তো মানতেই হবে, তাই না? কি সবাই পাবো? যে যেমন পড়াশোনা করবে সে তেমন পাবে। এই যে আজকের ডেটেও অনেকে বলছে স্যার আমি কিচ্ছু পড়িনি, আপনি আমাকে কিছু নোটস দিন। আর ভাই তুমি কল্পনা করো তো, আমি তোমাকে নোটস দিয়েই দিলাম, যাও নোটস দিয়ে দিলাম, পড়বে? কটা পড়বে? কি পড়বে? এই যে হাতে কয়েকটা দিন সময় আছে, তুমি প্র্যাকটিক্যালি ভাবো। তুমি যে আমাকে মেসেজ করে বলছো স্যার আমার কিচ্ছু পড়া হয়নি, আপনি আমাকে কিছু নোটস দিন, আমি পড়াশোনা করব, আমি গ্যারেন্টি দিয়ে বলছি কথাটা শুনতে তোমার খারাপ লাগতে পারে। এতদিন ধরে তুমি পড়নি, 4-5 মাস পড়নি, আর 1 মাসও হাতে নেই, এই কদিনও তুমি আর পড়বা না। ওই একটু একটু দেখে অন্যের ভরসায় যাওয়া পরীক্ষা দিতে, তোমাকে দেওয়াটাই আমার বৃথা হবে। আমার পরিশ্রমটা, আমার কষ্টটা সেটা গঙ্গার জলে ভেসে যাবে। মাথায় ঢুকেছে কি বললাম? তাহলে সেই জন্যই আমাদের প্রত্যেককে, এভরিওয়ান, সবাইকে বলছি, কিন্তু তোমাদেরকেও বলছি, যারা পেড ব্যাচে রয়েছো বা নন পেড ব্যাচে ক্লাস করছো, উভয়ের জন্য বলছি, প্রত্যেকে এই কটা দিন একটু ভালো করে কাজে লাগাও, একটু সময়টাকে কাজে লাগাও। তোমার জন্য 24x7 আমি আছি। শুধু আমি নয়, আমার গোটা টিম রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের টিচাররা তোমাদের সাথে অলওয়েজ রয়েছে, এবং আমি তো আছি, অলওয়েজ রয়েছি। তোমার যা যখন যা সমস্যা হবে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করো। তুমি কমেন্টস বক্সে, হোয়াটসঅ্যাপে যদি আমাদের রিপ্লাই না পাও, কেন এখন সময় যেহেতু এটা একটা পিক টাইম, সামনে পরীক্ষা রয়েছে, তাই তো? একটা পিক টাইম, এটাই আমরা প্রচুর পরিশ্রম করছি, কিন্তু তাহলে এই পিক টাইমে হয়তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব না। তুমি কমেন্টস বক্সে কমেন্টস করে রাখো। এই যে আজকের যে ক্লাস, এই ক্লাসের কমেন্টস বক্সে কমেন্টস করো, আমরা সেই কমেন্টসগুলো নোটিস করব, আমরা সেই কমেন্টসগুলো দেখব, দেখে তোমাকে ঠিক উত্তর দিয়ে দেবো। প্রয়োজন পড়লে তোমাকে আমি বলে দেবো যে তুমি এই নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজন পড়লে তোমাকে বলে দেবো তুমি এই স্যারের সাথে কন্ট্যাক্ট করো। মাথায় ঢুকছে কি বলতে চাইছি? সুতরাং আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, কি আমি রিকোয়েস্ট করছি, তোমরা আটকাবে না? ওটা হয়? আচ্ছা, যাই এমনি বললাম। তো আমার তরফ থেকে তোমাদের জন্য অবশ্যই শুভেচ্ছা, শুভকামনা তো থাকবেই, কিন্তু কটা দিন বাড়িতে একটু পরিশ্রম করে নাও। রেজাল্ট কি হতে পারে তুমি নিজেও কল্পনা করতে পারছো না, তোমার রেজাল্ট কতটা ভালো হতে পারে। গ্যারেন্টি দিয়ে বলছি, আমার কোনো ভাই, আমার কোনো বোন, গ্যারেন্টি 200% গ্যারেন্টি, যতই তুমি দুর্বল হও না কেন, 32-এর কম কেউ পাচ্ছ না 40-এ, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। যারা রেগুলার ক্লাস করছো, 32-এর কম 40-এ কেউ পাচ্ছ না, আমি গ্যারেন্টি দিলাম। সবাই 32-এর উপরে, আর যারা প্রথম থেকে একটু ভালো করে পড়াশোনা করেছো তারা 39-40, 39-40, 1-2-এর ডিফারেন্স হতে পারে, প্রত্যেকে 40-তে 40 আসবে, গ্যারেন্টি। মিলিয়ে দেখো, পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে যে স্যার পরীক্ষা দারুণ হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, আপনি যেভাবে বলেছিলেন, এ কটা দিন পরিশ্রম করতে বলেছিলেন, আমি এ কটা দিন পরিশ্রম করেছি, এ কটা দিন আমি পড়াশোনা করেছি, আজকে আমার রেজাল্ট, আজকে আমার এই। আর MCQ এর তো তুমি পরীক্ষা দিয়ে আসলে উত্তর পেয়ে যাচ্ছ, পরীক্ষা দিয়ে আসলে রেজাল্টের অপেক্ষা করতে হচ্ছে না। আমরা আছি তো তোমাকে উত্তর বলে দেওয়ার জন্য, আমি উত্তর বলে দেবো, তুমি দেখে নাও কত পেলে, তাই না? এখানে তো ব্যাপার নেই যে আমার লেখাটা অমুক স্যার 2 দেবে, আমার লেখাতে অমুক স্যার 5 দেবে, এরকম তো ব্যাপার নেই। তুমি 1 পেলে তুমিও 1 পাবে, জগায়ও 1 পাবে, নিমায়ও 1 পাবে, রামও 1 পাবে, লক্ষণও 1 পাবে, সীতাও 1 পাবে, অভিষেকও 1ই পাবে, 1টা 2 হয়ে যাবে না, তাই তো? তাহলে এইভাবে পড়ো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা পারবে। যার যখন যেখানে সমস্যা হবে, তোমরা যারা গ্রুপে রয়েছো গ্রুপে করো, যারা গ্রুপে নেই, যদি মনে হয় যে আমি লাস্ট 1 মাস একটু স্যারের গাইডেন্সে থাকবো, আমি স্যারদের গাইডেন্সে থাকবো, শুধু আমার সাবজেক্ট বলে নয়, আমি তো এডুকেশন করাচ্ছি, এডুকেশন ছাড়াও তো আরও সাবজেক্টের ক্লাস চলছে, সেই সাবজেক্টের স্যার ম্যামদের গাইডেন্সে থাকবো। অ্যাডমিশন নিয়ে নাও, এই 1 মাসে অ্যাডমিশন নিয়ে নাও, অ্যাডমিশন নিয়ে তোমরা স্যার ম্যামদের গাইডেন্সে থাকো। তারপর আবার 4th সেমিস্টার থেকে একদম প্রথম থেকে ঝড় তুলবো, প্রথম থেকে একদম ঝড় তুলে নেবো, টেনশন নেবো না, প্রথম থেকে ঝড় তুলবো। মাথায় ঢুকলো? কি পারবে তো? কি এনার্জি আসছে? পারবো? ইয়েস বলো, ইয়েস। ইয়েস, আমি জানি তুমি পারবে, কারোর ক্ষমতা নেই তোমাকে আটকানোর, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি পারছো, তুমি পারবে, গ্যারেন্টি তুমি পারবে, শিওর। তুমি শুধু মাথায় রাখো আমি পারবো, কনফিডেন্স রাখো আমি পারবো, বিশ্বাস রাখো আমি পারবো, আর আমাদের উপর ভরসা রাখো, আমরা যেভাবে করাচ্ছি তোমাদেরকে তোমরা ঠিক সেইভাবে
ভালো করে পড়াশোনা করো। ওকে, তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। তবে হ্যাঁ, যারা ক্লাসে নিউ ছিলে অবশ্যই আজকের ক্লাসটিতে লাইক করে কমেন্টস করবে, এবং যারা চ্যানেলে নিউ, একদমই নিউ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমাদের জন্য পরবর্তীতে যখনই নিত্য নতুন ক্লাস আমি প্রোভাইড করব সবার প্রথমে যাতে ক্লাসটি দেখার সুযোগ তুমি পাও। ওকে, তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।